লেবার মুভমেন্ট, যেটা ওয়ার্কিং মুভমেন্টও বলা হয়, ওয়ার্কিং ক্লাস মুভমেন্ট বলা হয়। এটা আমাদের ইউনিট 8-এ রয়েছে এবং আমরা জানি যে এখান থেকে বেশ কতগুলো প্রশ্ন দেয়। কি দেয় আগে জেনে নাও, তাহলে তোমার ওই পড়ার সময় শোনার সময় ওগুলো স্ট্রাইক করবে মাথায় এবং তুমি চেষ্টা করতে পারবে যে তুমি ওগুলো নোট ডাউন করার। যে প্রশ্নগুলো আমাদের এখানে জানতে চাই সেই প্রশ্নগুলো হচ্ছে যে কোন লেবার অর্গানাইজেশনস কবে তৈরি হয়েছে, তার লিডার কারা ছিলেন, এবং সেই অর্গানাইজেশনসগুলো আগে পরে কোনটা হয়েছে সিকোয়েন্সটা জানতে চাই। এবং আর একটা প্রশ্ন জানতে চাই পরীক্ষায়, সেটা হচ্ছে যে অর্গানাইজেশনসগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা, যে অর্গানাইজেশনসগুলো কোন পলিটিক্যাল পার্টির আমব্রেলায় তৈরি হয়েছে বা ফাংশনস করছে এখন, যে কোন পলিটিক্যাল পার্টি কোন অর্গানাইজেশনসটিকে কন্ট্রোল করছে। তো এই জাস্ট এই কয়েকটা প্রশ্ন, এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন হয় না। আর দু চারটে যেগুলো কনসেপ্টুয়াল হয় সেগুলো তোমরা পাবে, বাট নেটে এবং ওয়েস্ট বেঙ্গল সাইটে যে প্রশ্নগুলো হয় তার 98% কোয়েশনস বলতে পারো যে এই যে তিনটে বললাম, এই তিনটেই প্যাটার্নে প্রশ্ন হয়। একটা হচ্ছে যে কবে কোনো অর্গানাইজেশনস তৈরি হয়েছে, লেবার অর্গানাইজেশনস, লেবার মুভমেন্ট, ইনক্লুডিং লেবার মুভমেন্ট, লেবার অর্গানাইজেশনসের লিডার, তার সিকোয়েন্স, এবং হচ্ছে কোন পার্টির আন্ডারে সেটা কাজ করছে, এই পাঁচটা। তো এই পাঁচটা বিষয় সেখানে কিন্তু বারবার পরীক্ষায় জানতে চাই। এগুলো যদি ভালো করে জেনে নাও, আজকের ক্লাস লেকচারে আমি অবশ্যই সবগুলোই বলবো, যদি বুঝে যাও তাহলে কিন্তু আর এগুলো সলভ করতে কোনো প্রবলেম হবে না। এবং এটা একটা কমন প্রশ্ন, রিপিটেডলি জিজ্ঞেস করে কোয়েশ্চেন্সটা, এবং জাস্ট ওই জায়গাগুলোতে আগে ফোকাস করার চেষ্টা করবে। কোয়েশ্চেন্সগুলো অলরেডি ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে, সলভ করে ফেলবে আজকের ক্লাসের লেকচারের পরেই, কারণ আজকের ক্লাসের লেকচার পর এবং পিডিএফটাও দিয়ে দেবো, সেটাও পড়ে নেওয়ার পর যদি সলভ করে ফেলো, আমার মনে হয় তোমরা 95% কোয়েশ্চেন্স তোমরা সলভ করতে পারবে, যদি মন দিয়ে শোনো। তো যদি প্রয়োজন মনে করো যে ক্লাস লেকচারটা মন দিয়ে শুনতে হবে আমাকে, তাহলে এটাই এনাফ, এর বাইরে আর কিছু পড়ার দরকার নেই। সো এটাই তোমাদের বলবো। যাই হোক, শুরু করি। আমাদের লেবার মুভমেন্ট বা ওয়ার্কিং ক্লাস মুভমেন্ট, এটা একটা বুঝতেই পারছো যে একটা থার্ড পার্টি, এটা একটা নোটস, সেটা হচ্ছে দৃষ্টি আইএস ফাউন্ডেশনের একটা নোট। সেখানে এরা খুব সুন্দরভাবে করেছে, শর্টে করেছে বলে আমার এটা মনে হলো এটাই তোমাদের পড়ালে বেটার হবে। যেহেতু শর্টে করা আছে, আমি দিয়ে দেবো, দিয়ে দেখে নিও। এখানে কি বলছে দেখো, এখানে বলছে যে ওয়ার্কিং ক্লাস যে মুভমেন্ট, যেটা আমাদের ভারতবর্ষে যেটা রাইজ করলো, এটা আমাদের বুঝতেই পারছো যে আমরা হচ্ছে একটা এগ্রিকালচারাল সোসাইটি। তো স্বাভাবিকভাবে সেখানে ফার্মার্স মুভমেন্ট হবে, এগ্রিকালচারাল মুভমেন্ট কেন? বাট আমরা জানি যে এগ্রিকালচারাল সোসাইটি হলেও আমরা আমাদের ব্রিটিশ হিস্ট্রি বলছে, ব্রিটিশদের হিস্ট্রি বা আমাদের কলোনিয়াল হিস্ট্রি বলছে যে ব্রিটিশরা এখানে এসেছে এবং তারা এখানে শুধু আসেনি, বরং এখানে এসেছিল তারা বিজনেস করার জন্য, তারা ট্রেডার্স হিসেবে এসেছিল। যখন তারা ট্রেডার্স হিসেবে এসেছে তখন আমরা দেখতে পাবো যে ব্যবসা বাণিজ্য করেছে, প্রচুর র মেটেরিয়াল এখান থেকে তারা কিনে নিয়ে গেছে, ওখানে তারা নিজেদের ইন্ডাস্ট্রিতে সেখানে তারা সেগুলোকে ডেভেলপ করেছে, কোনো একটা প্রোডাক্ট বানিয়ে আজকে কি হচ্ছে, সেটা ওই প্রোডাক্টটা এখানে নিয়ে এসে তারা মার্কেটে বিক্রি করেছিল। এগুলো তোমাদের আমি বিভিন্ন ক্লাসে বলেছি এই গল্পটা। যদি আজকের দিনে তোমরা এটা রিভার্স হয়ে গেছে, তোমরা দেখতে পাবে এটা কিন্তু রিভার্স একটা ফর্ম তোমরা দেখতে পাবে আজকের দিনে। এটাকে বলা হচ্ছে, যখন গ্লোবালাইজেশনস পড়াবো তখন আরও কিছু নতুন টার্মিনোলজি বলবো তোমাদের, এটাকে বলা হচ্ছে পোস্ট ফোর্ডিজম পিরিয়ড। ফোর্ডিজমের পিরিয়ডটা কি? ফোর্ডিজমের পিরিয়ডটা হচ্ছে, এবং এটাও বলতে পারো যে পোস্ট ফোর্ডিজম শুধু নয়, এটা নিও লিবারাল পিরিয়ডও বলা হয় এটাকে। তো পোস্ট ফোর্ডিজমের পিরিয়ড বা নিও লিবারাল পিরিয়ডটা কি, এটা বুঝে নাও। যে আগে কোম্পানি, মানে ফোর্ডিজমের পিরিয়ডটা আগে বোঝো। ফোর্ডিজম জানো, একটা ফোর্ড বলে কোম্পানি আছে, গাড়ির কোম্পানি আছে, এবং তোমরা জানো এটা আমাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের একটা কোয়েশ্চেন্স আসে এই নামটা থেকে, যে তারা রিসার্চে প্রচুর ইনভেস্ট করেছিল। এইগুলো প্রশ্ন এসেছিল বোধহয় গত বছরই, দেখে নিও এগুলো। তো এখানে আমরা কি জানি, আমরা জানি ওখানে যে আগেই যেটা বললাম যে ব্রিটিশরা বা বিভিন্ন মানে ডেভেলপ কান্ট্রিজগুলিতেই আগে বেসিক্যালি ইন্ডাস্ট্রি তারা তৈরি করেছে, টেকনোলজি ডেভেলপমেন্ট হয়েছে, সায়েন্সের ডেভেলপমেন্ট হয়েছে। তো স্বাভাবিকভাবে তারা সেখানে ইন্ডাস্ট্রি তৈরি করেছে, সেগুলোর মধ্য দিয়ে সেগুলোকে তারা কনসলিডেট করে বা প্ল্যান পরিকল্পনা তৈরি করে র মেটেরিয়াল যেগুলো প্রয়োজন পড়তো সেগুলো তারা এই সমস্ত দেশ থেকে, যে সমস্ত দেশগুলিতে র মেটেরিয়াল পাওয়া যায়, বিশেষ করে গার্মেন্টস সেক্টরের কথা বলতে পারো, গার্মেন্টস, যে জুট, কটন, এই সমস্ত বিষয়গুলো তারা এখান থেকে নিয়ে যায়, ওদের দেশে নিয়ে যায়, কোনো একটা প্রোডাক্ট তৈরি করে আবার এই দেশে এসেই বিক্রি করে, ওদের দেশের মার্কেটে তো বিক্রি করে, প্লাস এই দেশের মার্কেটে এসেও বিক্রি করে। সো এটা ছিল আগের প্যাটার্ন। এখন প্যাটার্নটা হয়েছে কি, পোস্ট ফোর্ড, ওটা গেল ফোর্ডিজমের প্যাটার্ন, ফোর্ডিজমের হচ্ছে এটা প্যাটার্ন। পোস্ট ফোর্ডিজমের প্যাটার্নটা কি? পোস্ট ফোর্ডিজমের প্যাটার্নটা হচ্ছে এটা, যে এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ যে তাদের দেশে কোম্পানিজগুলো আর নেই, সেই কোম্পানিজগুলো এখন এই ডেভেলপিং কান্ট্রিজগুলিতে কিন্তু
ওরা কোম্পানি সিস্টেম থেকে উইথড্র করে নিয়েছে। ওরা এখন যেখানে নিজেদেরকে ডেভেলপ করেছে সেটা হচ্ছে টেকনোলজি এবং তার সাথে সাথে হচ্ছে সার্ভিস সেক্টর। তো ওখানে নিজেদেরকে কিন্তু ভীষণ রকমভাবে শক্তিশালী করে ফেলেছে। অন্যদিকে তারা কোম্পানি যেটা ওখানে থাকার ফলে প্রোডাক্টিভ কস্টটা বেড়ে যাচ্ছিলো, বা বলতে পারো যে একটা প্রোডাক্টের যখন বিক্রি করতে যাচ্ছে তখন তার মূল্যটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তো ফলে কী করেছে, তারা আরও বেশি বেনিফিট করার জন্য সেই প্রোডাক্ট থেকে ওই কোম্পানিটাকে ওখান থেকে তারা ডেভেলপিং কান্ট্রিজগুলো আইদার আর নইলে বা ডেভেলপিং কান্ট্রিজ এবং হচ্ছে আন্ডার ডেভেলপ কান্ট্রিজ, তো যেগুলো গ্লোবাল সাউথের কান্ট্রিজ তোমরা দেখবে, নর্থ সাউথ তোমাদের ইন্টারন্যাশনাল রিলেশনসে পড়িয়েছি, সেখানে তোমরা জানবে যারা পুরোনো ক্লাস করেছো, পুরোনো স্টুডেন্ট আছে তাদের কথা বলছি। তো সেখানে গ্লোবাল সাউথ বলতে যেগুলো কলোনি ছিল, তো এই সমস্ত দেশগুলিতে আমরা কি জানি যে এখানে এসে এখন এই কোম্পানিগুলো সেট হয়ে আছে। যেমন দেখবে বড় বড় গার্মেন্ট ইন্ডাস্ট্রি তুমি বাংলাদেশে পাবে, ইন্ডিয়াতে পাবে, এবং এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিজগুলো এখানে যে প্রোডাক্টগুলো প্রডিউস করছে সেই প্রোডাক্টগুলো তারা বিদেশে সাপ্লাই করছে। তাহলে কি হচ্ছে না, এখানকার মার্কেটে যে চাহিদা আছে সেটা তো ফুলফিল হচ্ছে, প্লাস হচ্ছে কিন্তু এখান থেকে প্রোডাক্ট ওই দেশে সাপ্লাই করা হচ্ছে। প্রোডাক্টটা মানে র মেটেরিয়াল নয়, আগে র মেটেরিয়াল এখান থেকে ওখানে যেত, তারপরে আবার ওই প্রোডাক্টটা ওদের দেশে সার্কুলেট হতো। এখন আর সেটা হচ্ছে না, এখন এখানেই কোম্পানিটা প্রোডাক্টটা তৈরি করে ওদের দেশে সাপ্লাই করছে, এবং একটা প্রোডাক্ট একাধিক দেশে কিন্তু তৈরি হচ্ছে। তার বিভিন্ন যে পার্টসগুলো আছে বা বিভিন্ন এলিমেন্টসগুলো আছে বিভিন্ন দেশে তৈরি হচ্ছে, এবং অ্যাসেম্বল একটা জায়গা দেশে এসে সেটাকে অ্যাসেম্বল করা হচ্ছে, করে সেটাকে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড তার কিন্তু একটা সাপ্লাই হচ্ছে, তার সার্কুলেশন হচ্ছে। তা এটার মধ্যে দিয়ে আমরা কী দেখতে পাচ্ছি, তার সাপ্লাইটা হচ্ছে বা বলতে ডিস্ট্রিবিউশনসটা হচ্ছে, সার্কুলেশন নয়, ডিস্ট্রিবিউশনটা হচ্ছে। এটার মধ্যে দিয়ে আমরা কী দেখতে পাচ্ছি, এটার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রোডাক্টিভ কস্টটা অনেক কমে আসছে। যে একটা প্রোডাক্ট যখন মার্কেটে ওদের দেশে যখন যাচ্ছে তখন কি হচ্ছে যে এই আগে হতো র মেটেরিয়াল এখান থেকে নিয়ে ওই দেশে নিয়ে যাওয়া হতো, তারপর ওখান থেকে বানিয়ে গোটা বিশ্বের মার্কেটে বিক্রি করা হতো। তো ফলে কী হতো, এই যে শিপমেন্ট যে কস্ট যেটা আসে, ট্রান্সপোর্ট কস্ট যেটা আসে, সেটা কিন্তু ট্রান্সপোর্টেশনস কস্ট সেটা কিন্তু অনেকটা বেড়ে যেত, বা যেটা হতো এখনকার দিন আর সেটা হয় না। কারণ বড় বড় মার্কেটগুলো কিন্তু এই সমস্ত দেশগুলোতেই, কোথায় না এই ডেভেলপিং কান্ট্রিজগুলিতেই। জনসংখ্যা বেশি জানো, এখানে চায়নার 140 কোটি, আমাদের 140 কোটি, তোমরা জানবে যে, এবং ডেভেলপিং কান্ট্রিজগুলো যেহেতু এদের একটা পভার্টি আছে, এদের এরা এতটা লিবারালি নিজেদেরকে ডেভেলপ করতে পারেনি, এখনও ট্র্যাডিশনাল লাইফ জীবনযাপন করে, কনজারভেটিজম প্রচুর পরিমাণে রয়েছে, এদের কাস্টম প্র্যাকটিস কালচার, এই সমস্ত বিষয়গুলোর কারণে এখানে কিন্তু এক প্রকার প্রোডাক্ট ইয়েগুলো বেশি, মানে এদের জনসংখ্যাটা বেশি। তাহলে এখানে একটা মার্কেটেরও এখানে বড় একটা অপরচুনিটিস আছে। তাহলে এখানকার মার্কেটে এটাকে বিক্রি করা হচ্ছে, যেটা আগে ওরা করতো। তাহলে ওখানের প্রোডাক্ট তৈরি না হয়ে এখানে প্রোডাক্ট তৈরি করছে, এবং এখানে প্রোডাক্ট তৈরি করার ফলে কী হচ্ছে, এখানে আবার লেবার কস্টটা অনেকটা কম, তারপরে সাপ্লাইটা, তারপরে প্রোডাক্ট র মেটেরিয়ালসটাকে আর অন্য জায়গায় নিয়ে যেতে হচ্ছে না, এখানকার র মেটেরিয়ালস এখানে কোম্পানিতে কাজে লাগছে, ফলে এখানে শিপমেন্টের যে খরচাটা ছিল সেটা বেঁচে যাচ্ছে, এবং আরও যে সমস্ত বিভিন্ন বিষয় যেগুলো জড়িত ছিল সেগুলো কিন্তু ওই যাতায়াতটা কম হওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই খরচাটা কিন্তু কমে আসছে। ফলে কী হচ্ছে, প্রোডাক্টের কস্টটা কমে যাচ্ছে। প্রোডাক্টের যত কস্ট কমাতে পারবে তাতে কী হবে, ওই প্রোডাক্টের রিচ বাড়বে, অর্থাৎ ইয়েটা বাড়বে, ডিস্ট্রিবিউশনটা বাড়বে। এবার কোনো একজন কোম্পানি যেটা 10 জন কাস্টমার ছিল, সেই কোম্পানিটাই এখন যদি তার 10,000 জন কাস্টমার খুঁজে পায়, তাহলে আগের তুলনায় সে বেশি লাভ করবে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। হয়তো প্রোডাক্টের দামটাও কমিয়ে নিয়ে আসতে পারে, কিন্তু এটা ঠিক প্রোডাক্টের দাম কমিয়ে নিয়ে এসে তার কী হবে, আলটিমেটলি একটা বড় কাস্টমারের একটা বাল্ক নাম্বার সে কিন্তু পেয়ে যাবে, যেটা একটা লং রানে তাকে কিন্তু একটা ডমিনেশনস তার কিন্তু ইস্টাবলিশ করতে সাহায্য করবে। তো এটা হচ্ছে একটা পোস্ট ফোর্ডিজম পিরিয়ড, যে একটা প্রোডাক্ট এখন আর ওই ডেভেলপ কান্ট্রিজগুলিতে তৈরি হয় না, প্রোডাক্টটা সরাসরি যেখানে মার্কেট আছে সেইখানেই, অর্থাৎ যেখানে গিয়ে তারা বিক্রি করবে সেই প্রোডাক্টটিকে, সেখানেই তৈরি করা হয়। এবং ওখানে তো দেখা যাবে যে ওই দেশগুলোর বিশেষত্ব হচ্ছে যে ওখানকার লেবার কস্টটা কিন্তু, মানে লেবার কস্ট অনেক কম, সেখানে লেবারদের বেতন কম দিতে হয়। তো স্বাভাবিকভাবেই যেমন এখানকার মানুষ 6,000, 7,000, 8,000, 10,000 টাকায় কিন্তু চাকরি করে, তোমরা হয়তো অনেকে জানো না, বাট এটাই ফ্যাক্ট যে এরা এই টাকাতেই কিন্তু কাজ করে। তো স্বাভাবিকভাবে কি হয়, এখানকার খরচাটা অনেক কমে আসে, প্রোডাক্টের খরচাটা অনেক কমে আসে। তো এটা হচ্ছে পোস্ট ফোর্ডিজম পিরিয়ড। এটার মধ্য দিয়ে কী করা হচ্ছে, নিওলিবারাল এটাকে বলা হয় ফেজ। এই ফেজে এসে প্রোডাকশনটাকে আরও অনেক ইনক্রিজ করা হচ্ছে, ইন্ডাস্ট্রিজগুলোকে আরও ডেভেলপ করা হচ্ছে, এবং 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 এটার মধ্য দিয়ে লাভটাকে আরও অনেক বেশি করে আদায় করা যাচ্ছে। এবং আরও একটা দায় থেকে তারা মুক্ত হতে পেরেছে, যে দায়টা হচ্ছে এটা
যে দায়টা হচ্ছে এটা, যে আগে এই অ্যালিগেশনসটা আসতো যে ডেভেলপ কান্ট্রিজগুলো প্রচুর পরিমাণে তারা কিন্তু এনভায়রনমেন্টকে পলিউশন করছে, পলিউট করছে। তাহলে এনভায়রনমেন্ট পলিউশনে তাদের একটা বড় রোল ছিল। এখন যেহেতু একটা নতুন ধরনের রাজনীতি শুরু হয়েছে, সেটা হচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে এখন যেহেতু গোটা বিশ্বজুড়ে চর্চা হচ্ছে, এবং স্বাভাবিকভাবেই তারা এবং প্রচুর পরিমাণে যে সমস্ত দেশগুলো এই কার্বন এমিশনস প্রচুর পরিমাণে করছে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য, যারা রেসপন্সিবল তাদেরকে কিন্তু প্রচুর এখানে বলতে পারো কম্পনসেশন দিতে হচ্ছে। কম্পনসেশন দিতে হচ্ছে। তো আগে কি হতো, আগে যখন ওদের দেশে কোম্পানিজগুলো ছিল প্রচুর পরিমাণে, তখন তাদের একটা দায়বদ্ধতা ছিল, কিন্তু তখন তারা এটা মেনে নেয়নি। তো এই পলিসিগুলোর ক্ষেত্রে তারা এগ্রি করেনি যে না, তারা মেনে নেবে এই জিনিসগুলো, যে হ্যাঁ তারা প্রচুর পরিমাণে সেখানে গ্রিন হাউস গ্যাস এমিশনের ক্ষেত্রে তাদের একটা বড় রোল আছে এবং তার জন্য কম্পনসেশন তারা দেবে। তখন তারা মানেনি। কিন্তু এখন যখন কোম্পানিজগুলো এই দেশে শিফট হয়ে গেছে, তখন এদেরকেই এরা ব্লেমটা করছে যে এটার জন্য ইন্ডিয়া দায়ী, এটার জন্য চায়না দায়ী, এটার জন্য যে সমস্ত দায়ী কান্ট্রিজগুলো কার্বন এমিশনস বেশি করছে তারা দায়ী। তো এখন তাদের জন্য ওটা ইজি হয়ে গেছে। তো এইটাও একটা কিন্তু বলতে পারো যে এই দায়বদ্ধতাটাকেও তারা শিফট করে দিয়েছে এখানে। তো এইরকমভাবে তারা বাঁচার চেষ্টা করেছে এবং তাদের নিজেদের ডেভেলপ করার চেষ্টা করেছে। এটা আমরা বাস্তব কতগুলো ফ্যাক্ট জানি, এটা নিও লিবারালিজমের কতগুলো বাস্তব সত্য। তো এই সমস্ত বিষয়গুলো আমরা সেখানে কিন্তু নোটিশ করব। তো এই সিচুয়েশনসটা কিন্তু বদলে গেছে। আগে আমরা দেখতে পাবো কি, তাহলে আগে আমরা দেখতে পাবো যে আমাদের দেশ এগ্রিকালচারাল কান্ট্রি ছিল। ব্রিটিশরা আসার পর সেখানে তারা ট্রেড করতে এসেছে, ট্রেড করেছে সেখানে, এখান থেকে প্রচুর র মেটেরিয়াল সস্তায় পেয়েছে, তারা ওখানে নিয়ে গেছে ওদের দেশে, ওখানে তারা ইন্ডাস্ট্রিতে সেটাকে প্রসেস করে কোনো একটা প্রোডাক্ট বানিয়েছে, তারপর এখানে নিয়ে এসে বিক্রি করেছে। ধীরে ধীরে তারা রিয়েলাইজ করলো যে না, এটা আমাকে যদি আরও বড় পরিমাণে যদি বেনিফিট করতে হয়, যদি আমাকে গেইন করতে হয়, বিজনেসে যদি লাভ করতে হয়, তাহলে আমাকে এখানকার এই পলিটিক্যাল সিস্টেমটাকেও কন্ট্রোল করতে হবে। এটা আমরা জানি। তো পলিটিক্যাল সিস্টেমটাও তারা কিন্তু কন্ট্রোল করতে শুরু করেছে ধীরে ধীরে। যারা যখন পলিটিক্যাল সিস্টেম কন্ট্রোল করেছে এবং এটা প্যারালালি হয়েছে, তো তারা কী করেছে, এখানে এসেও ধীরে 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 বিভিন্ন ইন্ডাস্ট্রিও তৈরি করেছে যে না, আর ওই দেশে নিয়ে যাওয়া দরকার নেই, এখন আমাদের সব কিছু নিজেদের হাতে আছে, চলো এই দেশে একটা ইন্ডাস্ট্রি তৈরি করো, এই দেশে ইন্ডাস্ট্রি তৈরি করার মধ্যে দিয়ে এখানেই র মেটেরিয়াল এখানেই প্রসেস করে একটা প্রোডাক্ট তৈরি করা হোক এবং এখানেই সেটা বিক্রি করা হোক। এটা হচ্ছে বাস্তবতা। তো যখন হলো তখন আমরা দেখতে পাবো কি যে আমাদের একটা ট্রানজিশন ঘটছে কোন দিকে না, আমরা এগ্রিকালচারাল থেকে তখন আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে এগোচ্ছি, ইন্ডাস্ট্রি সেট আপের দিকে এগোচ্ছি। সো আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে আমাদের কিন্তু এগিয়ে যাওয়ার একটা প্রবণতা দেখতে পাচ্ছি। যখন এই প্রবণতাগুলো আমরা দেখতে পাচ্ছি, তখন আমরা দেখতে পাবো যে শুরুতে যে সমস্ত ইন্ডাস্ট্রিজগুলোকে এখানে সেট আপ করা হয়েছিল, যে সমস্ত ওই টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট এখানে হতে শুরু করলো, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হতে শুরু করলো। তো ইনিশিয়ালি সেখানে তোমরা দেখবে যে সবার আগে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার দায়বদ্ধতাটা কিন্তু আসে, বা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার প্রয়োজনীয়তাটা কিন্তু দেখা দেয়। তো সেখানে আমরা দেখতে পাবো কি যে ছোটো বড়ো কোম্পানিজ তৈরি করার জন্য সবার আগে তোমাকে কি করতে হবে, যে তোমাকে রেল রাস্তা নির্মাণ করতে হবে, বা ইন্ডাস্ট্রির প্রোডাক্টগুলো যদি তোমাকে এক জায়গা থেকে কোনো জায়গায় নিয়ে যেতে হয়, তাহলে বড় পরিমাণে প্রোডাক্ট স্ট্যাবলিশ মানে করার জন্য, ডিস্ট্রিবিউট করার জন্য তোমাকে রেল নির্মাণ করতে হবে, রেল সড়ক এগুলো নির্মাণ করতে হবে। তো প্রচুর পরিমাণে কনস্ট্রাকশনের কাজ হতে শুরু করলো। তো তোমরা এখানে দেখতে পাবে যে যখন 19th সেঞ্চুরিতে ব্রিটিশদের আমরা ওই এখানে পজিশনটা দেখবো, তখন আমরা দেখতে পাচ্ছি কি যে তারা এখন রেল নির্মাণ করতে শুরু করলো, বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন তৈরি করলো, তারা সেখানে ডক তৈরি করতে শুরু করলো, ঠিক আছে, ডক ইয়ার্ড যেটাকে বলা হচ্ছে, তারা বিভিন্ন ফ্যাক্টরিজ তৈরি করতে শুরু করলো, বিভিন্ন রকমভাবে কনস্ট্রাকশন করলো। তো শুরুর দিকে যে লেবার্সদের আমরা এমার্জেন্সটা দেখবো, সেই লেবার্সরা হচ্ছে এগুলোর সাথে জড়িত, রেলওয়ে লাইনের সাথে জড়িত, সেখানে তোমরা দেখবে যে পোর্টের সঙ্গে তারা জড়িত, ঠিক আছে, তারা বিভিন্ন ফ্যাক্টরিজের সঙ্গে জড়িত, যেগুলো তারা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টটা করছে। তো শুরুর দিকে আমরা এটা দেখতে পাবো যে যখন এগুলো হচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে লেবারের কনসেপ্টটা কিন্তু ভারতবর্ষে এমার্জ করছে। ছিল কৃষক, কিন্তু ধীরে ধীরে এখানে লেবারেরও কিন্তু একটা এমার্জেন্স ঘটছে, লেবার বলে কারো একটা পরিচয় আসছে, পরিচয় তার তৈরি হচ্ছে যে তারা হচ্ছে লেবার। তো লেবারের কনসেপ্টটা আমরা কিন্তু এখানে দেখতে পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে ইন্ডাস্ট্রি যখন এখানে সেট আপ হচ্ছে, তখন তোমরা দেখতে পাবে বেসিক্যালি যে সমস্ত শহরগুলোতে পোর্ট আছে, পোর্ট জানো তোমরা যে মাদ্রাস একটা বড় পোর্ট আছে, সেখানে ব্রিটিশরা এখানে এসেছিল। ক্যালকাটা জানো একটা বড় পোর্ট আছে, এখানে ব্রিটিশরা এখানে এসেছে, সেটা এস্টাবলিশ করেছে। বম্বে জানো। তো এটা তিনটে দিক দেখো, একটা হচ্ছে বম্বে মানে হচ্ছে সেটা কিন্তু আমাদের ইস্টার্ন সাইডকে, সেটা ওয়েস্টার্ন সাইডকে ওয়েস্টার্ন সাইড যেটা আরবিয়ান সি। তো আরবিয়ান সিতে আমরা দেখতে পাবো আমাদের বম্বে। আমরা নিচের দিকে যদি তোমরা সাউথের দিকে তাকাও, তাহলে তোমরা এদিকে তামিলনাড়ু পাচ্ছ, আর ওদিকে আমাদের যদি ইস্টার্ন সাইডের কথা বলো, তাহলে তোমরা ক্যালকাটা পাচ্ছ। তাহলে ভারতবর্ষে তিনটে সাইডে এইরকমভাবে তোমরা দেখবে, 1, 2, 3
তিন জায়গাতে তোমরা দেখতে পাবে কি যে এখানে কিন্তু পোর্ট তৈরি করার একটা কাজ শুরু হলো। তো পোর্ট যখন তৈরি করছে বলে এখানেও লেবারের প্রয়োজন পড়ছে। সেই পোর্টগুলো যখন তৈরি হলো তখন পোর্ট সিটিজও তৈরি হতে শুরু করলো। পোর্ট সিটিজ উঠে আসতে যখন শুরু করলো তখন পোর্ট সিটিকে কেন্দ্র করে একটা ক্যাপিটালিস্ট ইকোনমি ডেভেলপ করতে শুরু করলো। এই শহরগুলো আমরা জানি যে মানে এটা আমাদের ভারতবর্ষের মধ্যে ইকোনমিক ক্যাপিটাল হিসেবে এই সমস্ত শহরগুলো উঠে আসতে শুরু করলো। বম্বে, ক্যালকাটা, মাদ্রাস নাম তোমরা শুনেছো। তো বম্বে, ক্যালকাটা, মাদ্রাস তখন কী হতে শুরু করলো, যেহেতু এদের একটা জলের এক্সেস আছে, সমুদ্রের এক্সেস আছে, বড় বড় জাহাজগুলো এখানে এসে যেহেতু ল্যান্ড করাটা অনেকটা ইজি, তো তারা স্বাভাবিকভাবে এখানে কি হয়ে গেল, এগুলো কিন্তু পোর্ট হয়ে গেল, বড় বড় একটা কিন্তু বন্দর হয়ে উঠলো। এবং এই বন্দরের আশেপাশেই সেখানে কি হলো, বন্দরের আশেপাশে ধীরে 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 জনবসতি গড়ে উঠতে শুরু করলো। ধীরে ধীরে সেখানে কিন্তু ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হতে শুরু করলো, আরবানাইজেশন হতে শুরু করলো। হলদিয়া পোর্টের আশেপাশে দেখবে তোমরা এখানে এই যে আমাদের কলকাতা শহর গড়ে উঠেছে। তো ধীরে ধীরে এখানে কি হলো, কারণ ইকোনমিক অ্যাক্টিভিটিস এখানে বেশি, প্রোডাক্ট যাওয়া আসা এখানেই হচ্ছে, তো স্বাভাবিকভাবে এখানে লেবারদের প্রয়োজন পড়বে। লেবারের প্রয়োজন পড়েছে মানে এখানে মালিকরা থাকবে মানে মালিকের ছেলে মেয়েদের এখানে স্কুলের প্রয়োজন পড়বে, কলেজের প্রয়োজন পড়বে, হসপিটালের প্রয়োজন পড়বে, তাদের মধ্যে একটা সমস্যা হলে সেখানে আদালতের প্রয়োজন পড়বে। তো এই রিলেটেড করতে করতে ধীরে ধীরে এখানে একটা আরও অনেক মানুষ সেটার সঙ্গে জড়িত হবে। ঠিক আছে, আরও অনেক মানুষ জড়িত হবে, আরও বেসিক নিডস মানুষের আছে, সেগুলো ফুলফিল করার জন্য আরও মানুষ জড়িত হবে। ধীরে ধীরে একটা ফাঁকা জায়গায় কী হবে, ফাঁকা জায়গা জাস্ট একটা এই ট্রানজেকশনসটা হচ্ছে বলে সেখানে কিন্তু একটা শহরের কনসেপ্ট গড়ে উঠলো, একটা আরবানাইজেশনস কিন্তু হতে শুরু করলো। সো আমরা এটাই দেখেছি এখানে। তো তোমরা দেখতে পাবে যে এই জায়গাগুলোতে এখানে হলো। বম্বেতে তোমরা দেখবে কটন মিলের কোম্পানি সেখানে কিন্তু গড়ে উঠতে শুরু করলো, কটন মিল সেখানে গড়ে উঠতে শুরু করলো। ক্যালকাটাতে তোমরা জুট মিল পাবে। কেন? কটন আর জুটের মধ্যে পার্থক্য আছে। জুট এখানে, তার কারণ এখানে জানো যে এখানে পশ্চিমবঙ্গ মানে হচ্ছে এই আশেপাশে এরিয়াতে পশ্চিমবঙ্গ, এবং যদি বাংলাদেশেরও কথা বলো এখন, যেটা তো আগে তো পশ্চিমবঙ্গেরই পার্ট ছিল, বেঙ্গলি ছিল এটা। তো এখানে কি হতো, এখানে দেখবে এই এলাকাগুলিতে যেটা, এবং তখন তো আরও অনেক বড় এরিয়া ছিল, উড়িষ্যা এবং বিহারেরও পার্টটা ছিল পুরো, এখন যেটা ঝাড়খণ্ড সেটাও তো আগে কনসিডার হতো এটারই পার্ট হিসেবে। যে এত বড় একটা এরিয়া জুড়ে কী হয়, এখানে তোমরা দেখবে পাট চাষ বেশি হয়। তো স্বাভাবিকভাবে এখানে জুট মিলটাই তৈরি হবে। একেবারে মানে অবাক হওয়ার তো কিছু নেই, যেহেতু এখানে পাট চাষ বেশি। এবং এখনও আমরা দেখতে পাবো যে গ্রামেগঞ্জে এখনও দেখবে তোমরা, এই যে পাটের মরশুম চলছে, তোমরা গ্রামে গেলে দেখতে পাবে যে সেখানে দেখবে পাট সেখানে তারা কেটে নিয়ে এসে জাগ দিয়েছে, এটাকে বলে জাগ দেওয়া, গ্রামের ভাষায় বলে জাগ দেওয়া, অর্থাৎ সেটাকে পচানোর কাজটা করে, পাটটাকে পচিয়ে ঠিক করে কাঠি থেকে ওই তার যে চামড়া সেটাকে কিন্তু কাঠি থেকে চামড়াটাকে আলাদা করা হয়, এবং সেটাকে প্রসেস করে বিভিন্ন প্রোডাক্ট বানানো হয়, যেগুলো আজকে আমরা গায়ে হয়তো পরিধান করছি, সেগুলো দেখবো ওখান থেকেই তৈরি হয়েছে মেনলি। তাহলে এইরকমভাবে তোমরা দেখতে পাবে এটার একটা ডমিনেশন এখানে আছে। কটনের ডমিনেশন যেহেতু বম্বেতে ছিল, তো ওখানে কটন মিল গড়ে উঠেছে। সো এইরকমভাবে তোমরা দেখবে যে জায়গায় যেটার প্রোডাকশনস বেশি হয় সেই জায়গাতে সেই ধরনেরই কিন্তু কোম্পানি, সেই ধরনেরই কিন্তু জীবনযাপন মানুষের কিন্তু শুরু হয়েছে, স্বাভাবিক। এখানে আমরা দেখতে পাবো কি ধীরে ধীরে, এবং এগুলোর পাশাপাশি আরও অনেকগুলো শহরও গড়ে উঠতে শুরু করলো। আহমেদাবাদ, গুজরাটের আহমেদাবাদ, কানপুর, উত্তরপ্রদেশ, জানো যে বেনারসি শাড়ি, বুঝতেই পারছো যে বেনারসি শাড়ি প্রসিদ্ধ সেখানে। কেন? তার কারণ ওখানেও কিন্তু ওগুলোরই একটা প্রাধান্য আছে, এই সমস্ত বিষয়গুলো একটু শিল্পের পর্যায়ে চলে গেছে। সোলাপুর, নাগপুর, এই সমস্ত জায়গাগুলোতে তোমরা দেখবে যে বিভিন্ন ইন্ডাস্ট্রি গড়ে উঠতে শুরু করলো। বিশেষ করে এই সমস্ত ইন্ডাস্ট্রিজগুলোকে পরিচালনা করার জন্য বিভিন্ন এনার্জির প্রয়োজন পড়বে। তো সেই এনার্জিগুলোরও জন্য বিভিন্ন দেখবে সেখানে কয়লা খনি থেকে শুরু করে বিভিন্ন খাদানের কনসেপ্ট গড়ে উঠতে শুরু করলো। সেখানে দেখবে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি হতে শুরু করলো। ধীরে ধীরে কী করলো, ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি একটা বড় শহরের কনসেপ্ট গড়ে উঠতে শুরু করলো। আরবানাইজেশনের প্রসেসের দিকে এগিয়ে যাচ্ছি। লেবারের কনসেপ্টটাও কিন্তু শেপ পাচ্ছে, একটা আকৃতি পাচ্ছে, আকার পাচ্ছে। আমরা দেখতে পাবো যে এইরকমভাবে ভারতে প্রথম আমাদের জুট মিল যেটা তৈরি হয়েছিল সেটা ক্যালকাটাতে হয়েছিল, এবং এটা 1854 হয়েছিল। ভালো করে নোট করো, এগুলো পরীক্ষায় আসতে পারে। ভারতে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে মিলটা তৈরি হলো সেটা হচ্ছে জুট মিল। ভারতের প্রথম জুট মিল হলো ক্যালকাটাতে, এবং 1854 এটা হলো। যিনি তৈরি করেছিলেন তিনি একজন স্কটিশ এন্টারপ্রেনার ছিলেন। এন্টারপ্রেনার মানে বিজনেসম্যান, একজন স্কটিশ ছিলেন তিনি, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি, এবং দেখতে পাচ্ছি এটাও দেখতে পাচ্ছি যে মিলগুলো এখানে তৈরি হচ্ছে, কিন্তু বিদেশিদের একটা প্রাধান্য কিন্তু এখানে থাকছে। ধীরে ধীরে সেটা যদি ইন্ডিয়ানসদের হাতে যাচ্ছে, কারণ এটা হয় যে তোমরা স্যামুয়েল পি হান্টিংটন যারা পড়েছো, আমি আগামী দিনে পড়াবো, তোমরা জানো যে হান্টিংটন বলেছেন এটা, যে যখন কোনো একটা কোম্পানি, বিদেশি কোম্পানি, আসলে ওই লিবারালাইজেশন প্রসেসটাকে বোঝানো তিনি চেষ্টা করেছেন যে কীভাবে সেটা ফাংশনস করছে, ডেমোক্রেটাইজেশন লিবারালাইজেশন প্রসেসটাকে বোঝানোর চেষ্টা করেছে। তো সেখানে তিনি বলেছেন যে কোনো একটা কোম্পানি যখন এখানে এসে ফাংশনস করে, কোনো একটা দেশে যখন ফাংশনস করে,
তখন সে শুধু নিজের যে লাভের কথাটা ভাবে তা নয়, সে প্যারালালি ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি সে কী করে না, যে দেশে গিয়ে ফাংশনস করছে সেই দেশের তো ডিমান্ডগুলোকে তো ফুলফিল করছে, ইমিডিয়েট ডিমান্ডগুলো থেকে ফুলফিল করছে। প্লাস আমরা এটাও দেখতে পাচ্ছি, আমরা সেখানে এটাও দেখতে পাবো যে ওখানকার যে দেশীয় যে বিজনেসম্যানরা আছে তারাও কিন্তু ধীরে ধীরে কিন্তু বড় হতে শুরু করে, এরাও কিন্তু রাতারাতি কিন্তু তৈরি হয়ে যায়। উদাহরণ নিতে পারে জিও, আমাদের দেশে কিন্তু আমাদের বিএসএনএলই ছিল দেশীয় কোম্পানি, আর কিছু বিশেষ কিছু দেশীয় কোম্পানি সেরকম ছিল না। এবং যা কিছু দেখছো বেশিরভাগই তোমরা বিদেশি কোম্পানি, মানে প্রচুর। এখন তোমরা হয়তো সংখ্যাটা কম দেখতে পাচ্ছ, কারণ ডিউ টু জিওর এই ধরনের একটা হেজিমেন স্ট্যাবলিশ হয়ে গেছে বলে এখানে অন্য কেউ আসতে পারছে না। বাট অনেক আগে কিন্তু আরও অনেক ছোটো ছোটো কোম্পানি ছিল, ঠিক আছে। আমি যেমন ইউনিনার ব্যবহার করেছি, ভার্জিন ব্যবহার করেছি, ঠিক আছে, এগুলো কোম্পানির নাম ছিল, ঠিক আছে। এদের মোটোগুলো এরকমই ছিল, অ্যাক্টিভিটি ছিল এরকমই ছিল। রাত 12টার পর তুমি কথা বলো, তুমি 1 ঘন্টা কথা বললে তোমার 60 পয়সা কাটবে। তো আমি যখন কলেজে পড়তাম তখন এইরকম ভার্জিন সিমটাকে ব্যবহার করতাম, সবাইকে কনফারেন্স কলে নিয়ে ওদের পড়া বোঝাতাম। ক্লাসে একটু আমি অ্যাডভান্স পজিশনে থাকতাম, সবসময় থাকার চেষ্টা করতাম যে ম্যাডাম যা পড়াবেন সেটা আমি আগে মুখস্থ করে চলে যেতাম, আর প্রচুর পরিমাণে মুখস্থ করতাম। মানে এটা আমার খুব ভালো গুণ ছিল কলেজে। মাস্টার্সে এসে সেটা ছেড়ে দিয়েছে আলাদা কথা, কিন্তু কলেজে আমি পুরো মানে ডিটো, মানে একটা পয়েন্টও বাদ দিতাম না, একটা ফুল স্টপও কোথাও বাদ দিতাম না, পুরো মুখস্থ করে যেতাম। তো মুখস্থ করার একটা গুণ ছিল। কলেজে গিয়ে বন্ধুদেরকে যখন মানে ক্লাসে ম্যাম যখন পড়াতে হচ্ছে তখন পুরো বইটা আমার মুখস্থ, কিছু কিছু বই আছে দেখবে আমার পুরো মুখস্থ, এমসিকিউ এর বই পুরো মুখস্থ, 100-150 পেজ আমার পুরো মুখস্থ, আটকাতে পারবে না কোথাও। তো ফলে ওরা লো কনফিডেন্ট ফিল করতো, আমি তখন বুঝতাম না, এখন বুঝতে পারি যেগুলো, যে লো কনফিডেন্ট ফিল করতো, লো কনফিডেন্সে তারা ভুগতো। তো ক্লাসে আমাকে তখন বলতো যে আমাকে গিয়ে রাতের বেলা বুঝিয়ে দিবে। তো রাত 12টার পর তখন ওই যে ইউনিনর ওটা ভার্জিন এগুলো তখন সস্তা, রাত 12টার পর তুমি কথা বলো, তোমার ওই সেই 10 জনকেও কনফারেন্সে নিলেও তোমার 60 পয়সাই কাটবে। তো এইরকমভাবে আমরা দেখতে পাচ্ছি কি যে কমিউনিকেশনটা করতাম। তো ছোটো ছোটো এই ধরনের অনেকগুলো কোম্পানিজ ছিল, তারা এখানে ইজিলি বিজনেস করতো। কিন্তু এখন দেখবে জিও আসার পর সেই মার্কেটে কী হয়েছে, একটা তার ডমিনেশন এস্টাবলিশড হয়েছে, এত লক্ষ কোটি টাকার ইনভেস্ট করেছে যে এত বড় একটা ইনভেস্টমেন্ট অন্য কোনো কোম্পানির পক্ষে করা সম্ভব নয় এবং জিওকে বিট করা সম্ভব নয়। তো ফলে আমরা একটা ডমিনেশনও দেখতে পাচ্ছি। এখন প্ল্যানগুলো অনেকটা সেখানে কস্টলি হতে দেখছি আমরা, আগে সস্তা ছিল। তাহলে এই জায়গাতে তোমরা কি দেখতে পাবে যে জিও আজকে যে এত বড় একটা পজিশনে গেছে, সে কিন্তু ওই বড় বড় বিদেশি কোম্পানিগুলোর কাছ থেকে বিজনেস পলিসিগুলো শিখেছে, বিজনেসের স্ট্র্যাটেজিগুলো শিখেছে, এবং ইনফ্রাস্ট্রাকচার কীভাবে ডেভেলপ করতে সমস্ত কিছু শিখেছে। শেখার পর সে কিন্তু এটা করছে। তো তার কারণ জিও তো আমাদের দেশীয় কোম্পানি, আমাদের তো এখানে সায়েন্স টেকনোলজির এত বড় ইনোভেশন হয়নি, ওখান থেকে হয়ে এখানে এসেছে। কিন্তু এরা এগুলো ওখান থেকে ওদের দ্বারা মানে ওদের সমস্ত কিছু শিখে নিয়ে আজকে ওদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। তো এরা এটাই বলার চেষ্টা করে, লিবারালাইজেশন এটাই বলার চেষ্টা করে। লিবারালাইজেশন শুধু এক্সপ্লয়েট করে না, বরং লিবারালাইজেশনস কী করে, প্যারালালি ওই যে দেশে যায় সেই দেশের কিন্তু সেই দেশকে ইন্ডিপেন্ডেন্ট করে দেয়, তার নিজের দেশের বিজনেস সেক্টরসগুলোকেও দাঁড় করিয়ে দেয়। কাজে এটা আমরা যে অ্যালিগেশনসটা দিই, মানে ওদের বক্তব্য হচ্ছে এটা, হান্টিংটনের মতো ব্যক্তিদের যে অ্যালিগেশনসটা দেওয়া হয় যে সেটা নাকি এক্সপ্লয়টেশনস চালায়, সেটা ঠিক নয়। আসলে এটা ওই দেশের কোম্পানিজগুলোকে কিন্তু দাঁড় করিয়ে দেওয়ার মধ্যে দিয়ে ওদের ইকোনমিটাকেও ইন্ডিপেন্ডেন্ট করে দেয়। যদিও সেখানে ন্যাশনাল এবং সরকারগুলো যেহেতু এটাকে সমর্থন করে, একটা কী বলা যায় যে একটা সাপোর্ট দেয়, নিজেদের কোম্পানিজগুলোকে সমর্থন করে, তো স্বাভাবিকভাবেই ওই বিদেশি কোম্পানিজগুলো যেহেতু তখন দেখে যে এদের আর কোনো লাভ হবে না, তখন এখান থেকে ব্যবসা গুটিয়ে তারা অন্য কোনো দেশে চলে যায়। যেমন তোমরা দেখবে যে আগামী হয়তো 10-15 বছরের পর আফ্রিকা, বারবার আফ্রিকার নামটা তোমরা শুনতে পাবে, আফ্রিকা হবে একটা কিন্তু বিজনেসের হাব। এখন যেমন তোমরা বিজনেসের হাব শুনতে পাচ্ছ যে সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়ার যে রিজিয়ন্সটা আছে, এটা একটা বিজনেসের হাব দেখতে পাচ্ছ, যে এখানে সমস্ত বিজনেসগুলো হচ্ছে, এখানে বড় বড় ডেভেলপমেন্ট করার একটা অপরচুনিটিস রয়েছে। কারণ অনেক এখানে কিন্তু আনডিসকভার্ড এরিয়া রয়ে গেছে, অনেক কিন্তু প্ল্যানিং প্রোগ্রাম কিন্তু করা যেতে পারে, ডেভেলপমেন্ট করা যেতে পারে, এবং সবাই কিন্তু এখানে ইনভেস্ট করছে। আগামী দিনে যখন এখানকার কোম্পানিজগুলো দাঁড়িয়ে যাবে, আগামী 15-20 বছর পর বড় বড় কোম্পানিজ প্রত্যেকটা দেশে যখন দাঁড়িয়ে যাবে, তখন তারা কী করবে, তখন এই বিদেশি কোম্পানিগুলো আর এখানে থাকবে না, এখানে ব্যবসা গুটিয়ে নিয়ে তারা অন্য দেশে চলে যাবে, এখানে যখন এদের লাভ হবে না। তো আফ্রিকাতে গিয়ে তোমরা দেখবে, একটা সময় পর গিয়ে তোমরা দেখবে যে এখানে কিন্তু একটা বিজনেসের হাব হিসেবে উঠে আসবে। যত প্রবলেমস তোমরা ওখানে ওই আফ্রিকা কেন্দ্রিক শুনতে পাবে, যেমন অলরেডি শুরু হয়ে গেছে, যেমন G20-কে ইনক্লুশন, G20-র মধ্যে আফ্রিকান ইউনিয়নের ইনক্লুশন, সেটা একটা বড় সংকেত। আমরা দেখতে পাচ্ছি এগুলো, যে তাদেরকে আজকে সেই ক্যাটাগরিতে রাখা হচ্ছে, নইলে তারা ওখানে বিজনেস করতে পারবে না। বিজনেসম্যানদের সেখানে কিন্তু ওদের বিজনেসম্যানদের কিন্তু G20-র সঙ্গে কিন্তু লিঙ্ক করে দেওয়া হলো। তো এই যে শুরু হয়ে গেছে প্রসেসটা, আগামী 15-20 বছরের মধ্যে তোমরা এগুলো দেখতে পাবে যে সমস্ত প্রবলেম, মানে যত রকমের পলিটিক্যাল প্রবলেম, যত রকমের ইকোনমিক প্রবলেম, যত রকমের যেগুলো সমস্যা শুনতে পাবে এবং ডেভেলপমেন্ট শুনতে পাবে, দেখবো ওই রিজিয়ন্সকে কেন্দ্র করে। তো সবাই ওখানে দেখবো প্রচুর পরিমাণে ধীরে ধীরে ইনভেস্ট করছে, কে কত দখল করতে পারে সেই চেষ্টাটা তারা চালিয়ে যাচ্ছে। তো
যাই হোক, এখানে যেটা বোঝাতে চাইছে সেটা হচ্ছে যে এটা লিবারালাইজেশন একটা প্রসেস, যে এভাবে সে ফাংশনস করে। তো এখানেও ওই লিবারালাইজেশন ওই একই প্রসেসে ফাংশনস করেছে, এবং আমরা দেখতে পাবো যে যখন তারা এখানে ইন্ডাস্ট্রি সেট করেছে, ইন্ডাস্ট্রিতে তার মানে বুঝতে পারছো ধীরে ধীরে সেট হতে শুরু করলো। যখন শুরু করলো তখন আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ানস যে ওনার্স আছে, যেমন টাটা, বিড়লা, আম্বানি, এরাও কিন্তু ধীরে 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 কিন্তু নিজেদেরকে কিন্তু শক্তিশালী করে ফেলতে পেরেছে। তো এইগুলো আমরা দেখতে পাবো। এবং আমরা জানি যে তোমাদের এম এন রয় পড়াতে গিয়েও এটাও বলেছিলাম যে এম এন রয় যে এক ধরনের আর্গুমেন্টে বিশ্বাস করতেন যে তিনি যে ন্যাশনাল ফ্রিডম মুভমেন্ট যেটা হচ্ছে সেটাকে তিনি ন্যাশনাল ফ্রিডম মুভমেন্ট বলতে রাজি নন, বরং এটা বলা যেতে পারে যে ক্যাপিটালিস্ট মুভমেন্ট। কেন? তার কারণ বিদেশি ক্যাপিটালিস্টদেরকে তাড়িয়ে দেশীয় ক্যাপিটালিস্টরা পাওয়ারে বসতে চাইছে, এই ধরনের কথা তিনি বলেছিলেন। তিনি একজন বামপন্থী লিডার, তিনি লেবার অর্গানাইজেশনসের হয়ে কথা বলেন। তো তিনি এই ধরনের একটা ভাবনায় বিশ্বাসী ছিলেন। এগুলো তোমাদের এম এন রয় পড়াতে গিয়ে আমি তোমাদের বলেছিলাম। তো যাই হোক, এই সমস্ত বিষয়গুলো আমরা দেখতে পাবো। তাহলে মোটামুটি বুঝতে পারছো যে ধীরে ধীরে এখানকার ইন্ডাস্ট্রিজগুলো কিন্তু সেট আপ হয়ে গেছে। এবার যদি তোমরা দেখার চেষ্টা করো যে প্রি ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডই যদি একটু দেখার চেষ্টা করো, তাহলে তোমরা দেখতে পাবে যে এখানে ওয়ার্কার্সদের কন্ডিশনস কিন্তু খুব একটা ভালো ছিল না। নতুন নতুন হচ্ছে, কতই বা স্যালারি দেবে, এবং বুঝতেই পারছো যে কাজেই এতটা ভালো পরিবেশ ছিল না। তো জনগণের মধ্যে এই কনসিয়াসনেসটাও আসছে, লেবারদের মধ্যে এই সচেতনতাটাও আসছে যে তাদের ওয়ার্কিং কন্ডিশনসটা খারাপ, তাদের ইকোনমিক কন্ডিশনস খারাপ, তাদের হচ্ছে কিন্তু এনভায়রনমেন্টটা যে ওয়ার্কিং যে এনভায়রনমেন্ট সেটাও কিন্তু খুব খারাপ। এই ধরনের কনসিয়াসনেসগুলো জেনারেট করছে। কেন? কিসের বিপরীতে জেনারেট করছে? যে মালিক পক্ষ এখানে প্রচুর টাকা ইনকাম করে তাদের নিজেদের দেশে নিয়ে চলে যাচ্ছে, বিপরীতে আমরা কিছু পাচ্ছি না। এই সমস্ত বিষয়গুলো যখন ইনক্রিজ করতে শুরু করছে তখন তারা এই সমস্ত বিষয়গুলো উঠে আসতে শুরু করছে। এবং এটাও আমরা দেখতে পাবো যে সেই সময় কতগুলো আন্দোলনও হয়েছে। তোমরা জানো এই আন্দোলনগুলো হওয়ার পেছনে বড় গুরুত্বপূর্ণ কতগুলো কারণ হচ্ছে যে দেশীয় কোম্পানিজগুলো মারা পড়ছে। নতুন নতুন কোম্পানিজগুলো, যে ছোটো ছোটো হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রিজগুলো, বড় বড় কোম্পানিজ আসার ফলে কী হচ্ছে, ছোটো ছোটো হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রিজগুলো মারা পড়ছে। তারা উঠে দাঁড়াতে পারছে না, কারণ সবার আগে তো তাদেরই জবটা খেয়ে নিচ্ছে। তো স্বাভাবিকভাবে তারা উঠে দাঁড়াতে পারছে না, এবং ওদের সস্তায় এখানে এসে প্রোডাক্ট বিক্রি করা, এবং বলতে পারো যে এদের সেখানে একটা অধপতন হওয়া আলটিমেটলি কী করছে, দেশের যে ইকোনমিক কন্ডিশনস, দেশের যে লেবারদের কন্ডিশনস, মানুষের যে অবস্থা, এবং একটা হেজিমানিও তো এস্টাবলিশ করছে ধীরে ধীরে তারা। তো হেজিমানি এস্টাবলিশ করছে, একটা সময় পর সেই প্রোডাক্টের দামও বেড়ে যায়। হেজিমানি মানে সেই প্রোডাক্টের, অর্থাৎ মার্কেটে যখন আর কোনো কম্পিটিটর থাকবে না তখন প্রোডাক্টের দামও তারা বাড়িয়ে দেয়। তো ফলে কী হয়, ফলে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার মানুষের ওভারঅল কিন্তু একটা বড় প্রেশার ফিল হচ্ছে, শুধু ওয়ার্কারদের নয়, দেশ জুড়ে একটা বড় প্রেশার ক্রিয়েট হচ্ছে যে তারা বড় ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের প্রেশারটা নিতে পারছে না, কারণ এটা একটা বাইরে থেকে একটা চাপিয়ে দেওয়া সিস্টেম ইকোনমিক, যেটা কিন্তু আমাদের দেশের সিস্টেমের সাথে কিন্তু যায় না। ইকোনমিক এবং সোশ্যাল এবং পলিটিক্যাল সিস্টেমের সাথে কোনো রকমভাবে যায় না। তো স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের একটা অবস্থা, যেহেতু কন্ডিশন যেহেতু তাদের খারাপ হতে শুরু করেছে, আমরা দেখতে পাবো যে দেশীয় মুভমেন্টগুলো সার্চ করতে শুরু করলো, উঠে আসতে শুরু করলো। তোমরা স্বদেশি বয়কট মুভমেন্ট নিশ্চয়ই শুনেছো, ইতিহাসে পড়েছো, স্বদেশি বয়কট মুভমেন্ট, ঠিক আছে? তো স্বদেশি নয়, বয়কট মুভমেন্টের নাম শুনেছো, স্বদেশি মুভমেন্ট যেটাকে আমরা বলি। তো স্বদেশি মুভমেন্ট মানে হচ্ছে যে দেশের যে প্রোডাক্ট, যেটা খাদির প্রোডাক্ট, তোমরা দেখবে যে সেখানে বিদেশি প্রোডাক্টগুলো সব গায়ে থেকে খুলে নিয়ে গিয়ে গা থেকে খুলে সেখানে আগুনে জ্বালিয়ে দিচ্ছে, বাড়ি থেকে বের করে নিয়ে এসে জ্বালিয়ে দিচ্ছে। তারা পরবে না, তারা কিনবে না, এবং তারা খাদিকে প্রমোট করছে। সেখানে দেখবে রবীন্দ্রনাথ টেগর থেকে শুরু করে আরও অনেক, সেই কারণে সেই সময় দেশীয় যারা হচ্ছে, সেই সময় বড় বড় সব ইন্টেলেকচুয়ালস ছিলেন, তারা বেরিয়ে এসে বলার চেষ্টা করছেন যে খাদিকে প্রমোট করতে হবে, খাদিকে প্রমোট করতে হবে। খাদিটা কি? খাদিটা হচ্ছে আমাদের হাতে বোনা একটা যন্ত্র, মানে একটা মেশিন, সেখানে তৈরি হয় সেই পোশাকটা আমরা নিজেরা তৈরি করি, নিজেদের জাস্ট প্রয়োজন যতটা আছে ততটাকে ফুলফিল করার চেষ্টা করে, এবং সেটা সস্তা, এবং আমরা প্রত্যেকে সেটা করার জন্য যোগ্য। তো ওটাকে প্রমোট করার চেষ্টা করা হচ্ছে, এবং ওদের এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে তাদের যে এক্সপ্লয়টেশন, সেটাকে কমানোর কথাও কিন্তু একটা চেষ্টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো এই জিনিসগুলোও কিন্তু তোমরা দেখতে পাবে যে ধীরে ধীরে কিন্তু উঠে এসছে। এরপর থেকে শুরু করছে ধীরে ধীরে এগুলোকে আমরা দেখতে পাবো যে এই সমস্ত আন্দোলনগুলো ন্যাশনাল মুভমেন্টের দিকেই এগিয়ে গেল, লিঙ্ক হয়ে গেল। বিশেষ করে গান্ধীজি ভারতে আসার পর 1915-এর 9 জানুয়ারি তিনি যখন পার্মানেন্টলি যখন ভারতে আসছেন সাউথ আফ্রিকা থেকে, তখন আমরা দেখতে পাচ্ছি যে আরও কতগুলো মুভমেন্ট সেখানে কিন্তু লঞ্চ হচ্ছে। তার আগে হোম রুল মুভমেন্ট হয়েছে, যদিও উনি আসার পরেই হয়েছে, কিন্তু হয়েছে হোম রুল মুভমেন্ট। প্লাস হচ্ছে এখানে আমরা নন কোঅপারেশন মুভমেন্ট ওনাকে লঞ্চ করতে দেখছি 1920-র দিকে। তো এই সমস্ত মুভমেন্টগুলোর সঙ্গে দেখবে ওয়ার্কার্সরা কিন্তু কী করছে, নিজেরা কিন্তু জুড়ে যাচ্ছে। তারা গিয়ে এটা রিয়েলাইজ করছে যে আমাদের যতক্ষণ না এই দেশীয়
এই বিদেশি শাসক এক্সপ্লয়টারদের সরাতে পারছি, এখান থেকে তাড়াতে পারছি, ব্রিটিশদের তাড়াতে পারছি, ততক্ষণ আমাদের ওয়ার্কিং কন্ডিশনস আমাদের কিন্তু বিশেষ কোনো উন্নতি হবে না। এবং তোমরা আহমেদাবাদ মিল স্ট্রাইকের কথাও তোমাদের গান্ধীজি পড়াতে গিয়ে আমি বলেছিলাম যে সেখানে এই সমস্ত জিনিসগুলো হচ্ছে কারণ তারা সেখানে তাদের নিজেদের বোনাসটিকে বাড়াতে চায়, বেতন বাড়াতে চায়, এই ধরনের কতগুলো দাবিকে তারা সামনে রেখেছিল। কেন? তার কারণ সেই সময় তোমরা দেখতে পাবে যে ওই 1919 মানে হচ্ছে তোমরা দেখতে পাবে, এবং তারও যদি মানে এই সময়টাতে তোমরা দেখতে পাবে যে কতগুলো ঘটনা অলরেডি কিন্তু গোটা বিশ্বের মধ্যে ঘটে গেছে, যেগুলোর একটা বড় ইম্প্যাক্ট এসে কিন্তু আমাদের দেশে এসে কিন্তু পড়ছে, কতগুলো ঘটনা ঘটছে, এবং এগুলো আলটিমেটলি এদেরকে একটা বলতে পারো অর্গানাইজ শেপ নিতে কিন্তু হেল্পও করছে, অর্গানাইজড একটা আকার নিতে কিন্তু একটা সংগঠিত আকার নিতে কিন্তু হেল্পও করছে। তো আমরা দেখতে পাবো যে লেবার্সরা এতদিন পর্যন্ত বিচ্ছিন্নভাবে ছিল, তারা কিন্তু এই ন্যাশনালিস্ট মুভমেন্টের আদলে এসে তারা মানে আমব্রেলাতে এসে তারা তো অর্গানাইজ ফিল করছে। অন্যদিকে ধীরে ধীরে তারা কী করছে, নিজেদের কিন্তু কতগুলো ইন্টারেস্টকে ফুলফিল করতে পারে, নিজেদের ইস্যুসগুলোকে নিয়ে ডায়লগ চালাতে পারে, নিজেদের ইস্যুসগুলোকে নিয়ে সরকারের কাছে প্রেশার ক্রিয়েট করতে পারে, মালিক পক্ষের কাছে প্রেশার ক্রিয়েট করতে পারে, এই জন্য তারা একটা অর্গানাইজেশন তৈরি করার উপলব্ধিও কিন্তু তারা কিন্তু করছে। তো অর্গানাইজেশন তৈরি করার উপলব্ধি তাদের হচ্ছে, তো এগুলো আমরা দেখতে পাবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই সময় যে ঘটনাগুলো বিশেষ করে সেখানে ঘটেছিল গোটা বিশ্ব জুড়ে, তোমরা দেখতে পাবে যে সেই সময় বিশেষ করে তোমরা দেখবে সেই সময়, তার আগে এই কথাগুলো আগে বলে নিই, তাহলে একটু সিকোয়েন্সেই হবে ব্যাপারটা। সেটা হচ্ছে যে তো মোটামুটি বুঝতেই পারছো যে একটা শেপ নিচ্ছে অর্গানাইজেশনসগুলো শেপ নিচ্ছে, এবং তোমরা দেখতেই পাবে যে ফর্মাল অর্গানাইজেশনস গড়ে উঠছে। এখানে তোমরা বেসিক্যালি দেখতে পাবে যে এখানে দেখো বলার চেষ্টা করা হয়েছে যে ওয়ার্কিং মেন্স ক্লাব এটা তৈরি হচ্ছে কোথায়, না সেটা বেঙ্গলে। বুঝতেই পারছো যে সবার আগে বেঙ্গলেই হবে, তার কারণ সেই সময় মানে 1870-তে মানে বুঝতেই পারছো যে সেটা তখন কলকাতা ভারতের রাজধানী, এবং ব্রিটিশদের আগমনটা এখানেই, তাদের সমস্ত অ্যাক্টিভিটিস এখানে, স্বাভাবিকভাবে এখানেই, এবং ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলো যেহেতু বেশি এখানে, তো স্বাভাবিকভাবে এখানেই কোনো আন্দোলন সবার আগে সংগঠিত হবে সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তো স্বাভাবিকভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্কিং মেন্স ক্লাব 1870-তে কিন্তু গড়ে উঠছে, এবং আমরা দেখতে পাচ্ছি যেটা যার নেতৃত্বে তৈরি হচ্ছে সেটা হচ্ছে শশীপদ, বাংলায় এটাকে বলছে আমরা শশীপদ ব্যানার্জি, বেঙ্গলে এটা হচ্ছে। এবং তিনি একটা মান্থলি ম্যাগাজিনও জার্নাল বের করছেন, জার্নালটার নাম হচ্ছে ভারত শ্রমজীবী। 1874-এ তিনি এই ম্যাগাজিনটা বের করছেন, যেখানে তিনি এটা নিয়ে প্রচার চালানোর চেষ্টা করছেন, যে লেবার্সদের ইন্টারেস্ট নিয়ে প্রচার চালানোর চেষ্টা করছেন, লেবারদের বিভিন্ন ধরনের ইস্যুসকে নিয়ে তারা এখানে কিন্তু প্রচার চালানোর চেষ্টা করছেন। এই সমস্ত বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা দেখতে পাবো যে ব্রাহ্ম সমাজ যেটা 1878-এ তৈরি হয়েছিল, যেটা মানে ব্রাহ্ম সমাজ যেটা তৈরি হয়েছিল, যেটা অলরেডি আমরা জানি যে ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায় যেটা তৈরি করেছিলেন। তো সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তার আন্ডারে একটা অর্গানাইজেশন তৈরি হয়েছে লেবার্সদের নিয়ে, সেটার নাম হচ্ছে ওয়ার্কিং মেন মিশন। 1878-এ এটা তৈরি হচ্ছে, এবং এরাও হচ্ছে কি করছে, ওয়ার্কার্সদের এডুকেট করার মতো তারা কিন্তু কাজগুলো করছে, যে তাদেরকে সচেতন করা, শিক্ষিত করা, এই সমস্ত কাজগুলোও তারা কিন্তু প্যারালালি করে যাচ্ছে, এগুলো আমরা জানি। 1905-এ তোমরা দেখতে পাবে 1905 সালে তোমরা দেখতে পাবে যে ওয়ার্কিং মেন্স ইনস্টিটিউশনও গড়ে উঠছে এখানে। এবং মহারাষ্ট্রে আমরা দেখতে পাবো কি যে বম্বে মিল হ্যান্ডস বলে একটা অ্যাসোসিয়েশন তৈরি হচ্ছে, বম্বে মিল হ্যান্ডস, যেটা NM লোখান্ডের নেতৃত্বে তৈরি হচ্ছে, এটাও আমরা দেখতে পাবো 1898-এ এটা তৈরি হচ্ছে। এবং তার নেতৃত্বে একটা জার্নালও তৈরি হয়েছিল, সেটাকে বলা হচ্ছে দীনবন্ধু, যেটা মারাঠি ভাষায় লেখা হতো। গোলাবে না, দীনবন্ধু মানে তোমাদের বাংলা সুরে বাংলা মনে হতে পারে, কিন্তু এটা মারাঠি। তো মারাঠি একটা আর্ট জার্নাল সেখানে শুরু হলো, যেখানে কি করা হলো, এদের যে সমস্ত ইস্যুসগুলো সেই সমস্ত ইস্যুসগুলো নিয়ে আলোচনা করা হলো, যে ওরা কেউ স্ট্রাইক করছে কেন, কি বিষয় নিয়ে স্ট্রাইক করছে সেগুলো লিখছে, তাদের ইন্টারেস্টের পক্ষে কথা বলছে। তো ওদের ইস্যুসগুলোকে সেখানে আলাদা করে সেখানে ওই ম্যাগাজিনসগুলোতে জায়গা দেওয়া হচ্ছে, এবং সেগুলো সার্কুলেট হচ্ছে কোথায়, সেগুলো সার্কুলেট হচ্ছে কিন্তু সমস্ত পুরো দেশের ওয়ার্কার্সদের কাছে এগুলো সার্কুলেট হচ্ছে। এখনও দেখবে যে ওই গণশক্তি বলে যে পত্রিকাটি আছে বামপন্থীরা চালায়, তোমরা দেখবে যে গণশক্তি দেখবে এদের বেশিরভাগই হচ্ছে যারা হচ্ছে এই সাবস্ক্রাইবার আছে তারা হচ্ছে কিন্তু লেবার লিডার, ঠিক আছে এরা। এবং তোমরা দেখবে যে আগে যখন মানুষ পেপার পত্রিকা কিনতে পারতো না, বা তারা হয়তো সময়ের অভাবেও পড়তে পারতো না, তখন যেখানে তারা জমায়েত হয় সেখানে গিয়ে দেখবে ওখানে ওই ওয়াল তৈরি করা হয়েছে, একটা আর্টিফিশিয়াল ওয়াল তৈরি করা হচ্ছে, সেই ওয়ালে সেখানে কিন্তু সবগুলো চিপকে দেওয়া হয়। তো সেখান থেকে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো পড়ে। তো এইরকমও কনসেপ্ট সেখানে এখনও, যেমন এই যে আমার বাড়ির এখানেই যেমন আছে, এখানে যাদবপুর, যেটা বামপন্থীদের ঘাঁটি, তোমরা জানো যে স্বাধীনতার সময় থেকে এই এলাকাটা হচ্ছে বামপন্থীদের ঘাঁটি। তো স্বাভাবিকভাবে এখানে এখনও দেখি যে ওখানে দেয়ালে ওই পোস্টারগুলো টাঙিয়ে রেখেছে, আশেপাশে চারিদিকে রয়েছে এখানে।
চারিদিকে ওখানে একটা পার্টিকুলার দেয়াল আছে, সেই দেয়ালে বা ওই পোস্টারগুলো তারা ইয়েগুলো পত্রিকাগুলো ওখানে আঠা দিয়ে চিপকে দিয়েছে, ওখানে তারা আসে আর এটা কিন্তু পড়ে, লেবার্সরা আসে, ওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওগুলো পড়ে, রোজ এটা নিয়মিতভাবে করে যাচ্ছে, ট্র্যাডিশনস, বোঝো। তো এখানে আমরা দেখতে পাবো কি যে এগুলো সেখানে কিন্তু হচ্ছে, তাদের সচেতনতার জন্য এই ধরনের কতগুলো মাধ্যমে তাদের সচেতন করা হচ্ছে। বালগঙ্গাধর তিলকের কথা যদি আমরা বলি, তাহলে ইনি হচ্ছেন বম্বে মিলস অ্যান্ড ডিফেন্স অ্যাসোসিয়েশনস তৈরি করেছিলেন 1908-এ। জানো বালগঙ্গাধর তিলক হচ্ছে যে তিনি বোধহয় একজন ব্রিটিশ, তাকে আনরেস্ট, কিছু একটা আনরেস্ট বলে ডেকেছিলেন, আমি টার্মিনোলজিটা বলছি প্রপার, ইন্ডিয়ান আনরেস্ট, ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট, রাইট, ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলে তাকে কিন্তু সম্বোধন করেছিলেন, অর্থাৎ মানে অশান্ত একটা মানুষ, অশান্তি তৈরি করে কাইন্ড অফ। তো এই ধরনের কতগুলো ট্যাগ তিনি পেয়েছিলেন, তাহলে বুঝতেই পারছো যে ব্রিটিশদের অশান্ত করছে মানেই হচ্ছে যে ইন্ডিয়ানদের পক্ষে কথা বলছে। সো বুঝতেই পারছো যে বালগঙ্গাধর তিলক এগুলোকে কীভাবে কাজে লাগিয়েছেন, এবং তিনি, আমরা এটাও জানি যে তিনি শিবাজি উৎসব, তিনি গণেশ উৎসব, এই সমস্ত উৎসবগুলোকে কিন্তু এগুলোর মধ্যে ন্যাশনালিজমসকে প্রমোট করেছিলেন, এগুলোকে লিঙ্ক করে দিয়েছিলেন, যে সমস্ত সোশ্যাল এবং রিলিজিয়াস অর্গানাইজেশনসগুলো আছে মানুষের, সেগুলোর সাথে পলিটিক্সকে লিঙ্ক করে দিয়ে তিনি ন্যাশনাল মুভমেন্টটিকে আরও তার শক্তি বৃদ্ধি করেছিলেন, এগুলো আমরা জানি। তো এখানে কিন্তু এই ধরনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেছিলেন, যে বম্বে মিল হ্যান্ডস ডিফেন্স অ্যাসোসিয়েশন তিনি তৈরি করেছিলেন, যেখানে ওই যারা মিলসগুলোতে যে ওয়ার্কার্সরা আছে তাদের ইন্টারেস্ট নিয়ে সেখানে কিন্তু কথাবার্তা হতো, আলাপ আলোচনা হতো, তাদের ডিসকাশন হচ্ছে, এবং প্রেশার ক্রিয়েট কীভাবে করা যায় সে সমস্ত বিষয়গুলো কিন্তু চর্চা হতো। সো উই হ্যাভ সিন দ্যাট। এরপরে আমরা দেখতে পাবো যে ট্রেড ইউনিয়নসগুলো ধীরে ধীরে এমার্জেন্স ঘটছে, রাতারাতি হচ্ছে না, বাট ট্রেড ইউনিয়নসগুলোর এমার্জেন্স হওয়ার পেছনে কতগুলো কারণ আছে, যেটা তোমাদের বলতে চাই, আমি বললাম যে পরে বলবো, ওগুলো হচ্ছে এখন বলছি। তো এখানে কতগুলো কারণ আছে কেন ট্রেড ইউনিয়নস অর্গানাইজড হচ্ছে, এখানে হওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়ার ওয়ান আমরা জানি যে 14 থেকে 18 পর্যন্ত হয়েছে, 14 থেকে 18 এবং ওই 19-20-র মধ্যে আরও অনেক হলো ঘটনা গোটা বিশ্ব জুড়ে ঘটেছে। 14 থেকে 18-র মধ্যে যখন হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি কি যে এর একটা যে ওয়েভ, এর একটা যে কনসিকুয়েন্স বলতে পারো, যে ফলাফল, আমরা নেগেটিভ দেখতে পাচ্ছি। কোথায় সবার আগে নেগেটিভ কনসিকুয়েন্স দেখা যাবে, যে প্রোডাক্টের দাম বেড়ে যাবে, খাদ্যপণ্যের দাম বেড়ে যায়, মানুষের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেই সমস্ত জিনিসের দাম বেড়ে যায়। যেমন তোমরা লকডাউনের পরে দেখতে পেলে যে জিনিসপত্রের দাম বেড়ে গেল, কেন? কারণ যা জমানো ছিল আমরা তো সব তো খেয়ে নিয়েছি লকডাউনের সময়, বসে বসে ঘরে বসে খেয়েছি সবাই। তো যা জমানো ছিল সেগুলো যদি খেয়েছি, এবং উল্টো দিকে আমরা যদি প্রোডাকশানও করতে পারিনি, এই মিলসগুলো যদি বন্ধ ছিল, কারখানাগুলো যদি বন্ধ ছিল, সমস্ত কিছুই যদি বন্ধ ছিল অ্যাক্টিভিটিস, তাহলে সমস্যাটা হচ্ছে কি যে এখন নতুন করে যখন আবার সেগুলো তৈরি করা শুরু হবে, তখন কি হবে? যা লসটা আগে হয়েছে সেটাকে পুষিয়ে নেওয়ার চেষ্টা করা হবে, সেটাকে মিটিগেট করার চেষ্টা করা হবে, সেটাকে অ্যাড্রেস করার চেষ্টা হবে, কারণ আগে তো অনেক লস হয়ে গেছে, তো সেই লসটাকে তো এখন অ্যাড্রেস করা হবে। তাহলে স্বাভাবিকভাবে সেটাই, কারণ বিজনেসম্যান তো আর ফ্রিতে বিজনেস করবে না, তাহলে স্বাভাবিকভাবেই সে কি দেখা যায় কি সে বিজনেসম্যানরা তাদের নিজেদের লাভটাকে পুষিয়ে নেওয়ার জন্য তখন আগের যে লসটা হয়েছে সেটাকে এই সময়ে এসে তারা পুষিয়ে নেওয়ার চেষ্টা করবে। আবার অন্যদিকে দেখা যাবে যে সিস্টেম যখন আবার নতুন করে রান করতে শুরু করেছে, তখন কি হবে যে ওই আগের তো লস আছে সেটা তো হবেই, প্লাস হচ্ছে কিন্তু যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে, আরও বিভিন্ন ধরনের যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে, সেই সমস্ত ক্ষয়ক্ষতিগুলোকেও সব মেটাতে গেলেও তোমাকে আরও প্রচুর পরিমাণে ইনভেস্ট করতে হবে, ঠিক আছে? তো আলটিমেটলি ওভারঅল আমরা দেখতে পাচ্ছি কি যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যায়। কেন? কারণ ওই প্রোডাক্টটার বিক্রয় মূল্যটার সঙ্গে আমরা দেখতে পাবো যে ওই অতীতের ওই কয়েক বছরের যে লস হয়েছে সেটাও কিন্তু জুড়ে যায় এসে, তো জুড়ে গিয়ে আলটিমেটলি কী করে প্রোডাক্টটার কস্টটাকে কিন্তু বাড়িয়ে দেয়, এটা আমরা জানি। আবার নতুন করে যখন তুমি এমপ্লয়ি রিক্রুটও করতে যাবে, তোমরা জানো যে অনেকে চাকরি চলে গেছে, অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে, তো নতুন করে যখন আবার এরা চাকরি খুঁজতে যাচ্ছে এমপ্লয়িজরা, তখন দেখতে পাবে কি যে নতুন রকমভাবে তখন তাদের আবার রিক্রুট করতে হবে, ট্রেনিং দিতে হবে, তো এগুলো আবার কী হয়, খরচাও হয়ে যায় অনেক বেশি। তাহলে খরচাটাও হয়ে গেলে আলটিমেটলি সেই খরচাটা সে তো প্রোডাক্ট যেটা প্রডিউস করলো সেখান থেকে পুষিয়ে নেবে। তো আলটিমেটলি আমরা দেখতে পাই কি যে প্রোডাক্টটা প্রডিউস করা হলো সেখান থেকে কিন্তু পুষিয়ে নেওয়া হয়। তাছাড়াও যেটা আমরা জমানো ছিল সেটা খেয়ে নিয়েছি, সেটাকে তো আবার জমাতে হবে, নাহলে আবার যদি কালকে 2 বছর পর যদি আবার ওই ধরনের কোনো সিচুয়েশন তৈরি হয় তখন কী হবে? তাহলে সেই ভান্ডারটা, যে ভান্ডারটা আমাদের জমানো ভান্ডার ছিল, সেই ভান্ডারটিকেও তো প্যারালালি তৈরি করতে হবে। তাহলে ওটাকে আবার প্যারালালি তৈরি করার জন্য তোমাকে কী করতে হচ্ছে? এক্সট্রা কিছু কাজ করতে হচ্ছে। তাহলে এইরকমভাবে আমরা কি দেখতে পাচ্ছি যে এক্সট্রা কাজ করতে হচ্ছে, বা ধরে নাও যে প্রোডাক্টের দামটা বেড়ে যাচ্ছে, তো প্রোডাক্টের দাম স্বাভাবিকভাবে বেড়ে যায়, তো এটা আমরা দেখতে পাই। আর অন্যদিকে এটাও হয় যে প্রোডাক্ট যেহেতু একটা চাহিদা বেশি আছে, যেহেতু কয়েক বছর ধরে কাজ করেনি, ওয়ার্ল্ড ওয়ার 1 হয়েছে, পুরুষরা সব যুদ্ধ করতে গেছে, যারা প্রোডাকশনের সাথে জড়িত ছিল তারা সব যুদ্ধ করতে গেছে, এবং সেই যুদ্ধ করতে গিয়ে সব খেয়ে খাচ্ছে, বসে বসে জমানোগুলো খাচ্ছে,
এক প্রকার এই ধরনের একটা কাণ্ড কারখানা যখন হচ্ছে তখন আমরা এটাও দেখতে পাচ্ছি প্যারালালি কি আমরা এটাও দেখতে পাচ্ছি যে প্রোডাক্টের কস্টটা বেড়ে যাচ্ছে। কীরকমভাবে বেড়ে যাচ্ছে, একটা আর্গুমেন্ট আসলো মাথায় আবার বেরিয়ে গেল, ভারী ভুলে গেলাম আর্গুমেন্টটা, যাই হোক মনে পড়লে বলছি আমি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ যে ডিমান্ডটা প্রচুর আছে, সাপ্লাইটা নেই। ডিমান্ড যখন প্রচুর থাকে, সাপ্লাই যখন থাকে না, তখন অটোমেটিক প্রোডাক্টের দাম কিন্তু বেড়ে যায়। অর্থাৎ আমরা আজকে আমরা এখানে 17-18 জন যে আছি, 17-18 জন আমাদের কাছে প্রত্যেকের কাছে ধরে নাও এখন কি আছে, 500 টাকা করে আছে। 500 টাকা করে আছে কারণ আমি জাস্ট আজকেই লকডাউন হয়েছে, মানে গতকালই লকডাউন হয়েছে, আমি বাড়ির ভিতরে ঢুকে গেছি। তো যা টাকা ছিল আমার পকেটে আছে, এটা ঠিক, এখনও টাকাটা আমার পকেটে আছে, জাস্ট তো হয়েছে। কিন্তু কালকে এই 24 ঘন্টার মধ্যে কাজ বন্ধ হয়ে যাওয়া মানে হচ্ছে লক্ষ কোটি কিন্তু প্রোডাক্ট কিন্তু সেখানে তার সাপ্লাইটা বন্ধ হয়ে যাবে। তার সাপ্লাই বন্ধ হয়ে গেলে আমরা যখন দোকানে কিনতে যাব, যেমন এটা হয়েছিল যে সকালবেলা যখন মানে কি বলবো যে ঘোষণা দিল নরেন্দ্র মোদী যে আগামী অমুক তারিখ থেকে সেখানে কিন্তু লকডাউন শুরু হবে, অমুক তারিখ থেকে লকডাউন শুরু হবে। তো লোক শুরু করলো, বুঝে গেল কি যে এটা অত তাড়াতাড়ি যাওয়ার নয়, কারণ এটা সার্কুলেশন হচ্ছে, এটা করোনার সার্কুলেশন জারি আছে। তাহলে এখন কি করতে হবে, যত পারা যায় বেশি বেশি করে নিয়ে ঘরের ভিতরে ঢুকে যাও, আর বেরোনোর দরকার নেই। তো সকালবেলা গিয়ে দেখা যাচ্ছে কি যে প্রোডাক্টটা মানে দোকানদার হয়তো একটা রিয়েলাইজ করতে পারেনি বা রিয়েলাইজ করেছে যে সাপ্লাই নেই, কারণ আমাকে সাপ্লাই নেই। আবার দোকানদার এখানে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তারা জিনিস কিনবে বলে, এবং একজন তারা কিন্তু তাদের নিজেদের মানে 1 মাসের তারা কিন্তু খাওয়ার মানে প্রোডাক্ট কিন্তু সঞ্চয় করছে ঘরের মধ্যে। তো মাস কাবারি যেটাকে বলা হচ্ছে, তো মাস কাবারি তারা খাবার কিন্তু তুলে নিয়ে যেতে চাইছে। তাহলে এত সাপ্লাই তো নেই, তাহলে 2 জনকে দিয়েই ওর প্রোডাক্টটা যদি শেষ হয়ে যায়, 3 জন এসে তাহলে পাবেটা কি? এবার ও যদি রিয়েলাইজ করে নিচ্ছে যে 3 জন এসে পাবে না, তখন ও কী করছে, প্রোডাক্টটার দাম বাড়িয়ে দিয়েছে। মাস্কের উদাহরণটা নিয়ে নাও যে 5 টাকার মাস্ক, 3 টাকার মাস্ক, 10 টাকার মাস্ক আমরা 500 টাকা 600 টাকাতে বিক্রি হতে দেখেছি। কেন? কারণ এই জাস্ট একটা সার্কুলেশন হয়ে গেল N95 মাস্ক নাকি খুব ভালো, ব্যাস সবাই N95 মাস্ক কিনবে। এবার টাকা যাবে যাক, 500 টাকা যাবে যাক, আমাকে N95 কিনতে হবে। তো রাতারাতি দেখো প্রোডাক্টের দাম বেড়ে গেল। কেন? কারণ তোর তো সাপ্লাই নেই, মাল সাপ্লাই সিস্টেম তো বন্ধ হয়ে গেছে, কোম্পানিজ তো বন্ধ হয়ে গেছে, কিন্তু যা কিছু আছে ওটার দামটা ওই কারণে বেড়ে গেল। তো এই সমস্ত প্রোডাকশান আমরা দেখতে পাবো কি প্রোডাক্টের কস্টটা কিন্তু এইরকমভাবে বেড়ে যায়। এটা আমরা একদিকে যেমন নোটিশ করছি, অন্যদিকে তোমরা দেখতে পাবে যে এই বেতন যেটা ওয়ার্কারদের যে বেতন সেটাও কিন্তু ডিক্লাইন করেছে। কেন? কারণ ওই মানে একে তো তাদের কাজ নেই, তারপরে ইন্ডাস্ট্রিজগুলো বন্ধ। ইন্ডাস্ট্রিজগুলো যদি বন্ধ হয়ে যায়, মানে ইন্ডাস্ট্রিজগুলো বন্ধ মানে তার তো কাজ নেই। আবার ইন্ডাস্ট্রিজগুলো যে কটা খোলা আছে সেই কটা বলছে যে আমি তোমাকে এত দেবো না। কেন? এত টাকা বেতন দেবো না কেন? কারণ মার্কেটে প্রচুর লেবার আছে, তুমি করতে হলে করো, না হলে করবে না, আমি অন্য কাউকে রিক্রুট করবো। তাদের ওই পলিসি, একই পলিসি। আর ওভারঅল যে একটা শাটডাউন চলছে, ও সেটাও জানে যে শুধু এটা একটা শর্ত নয়, শর্ত এটাও যে আমি আজকে ওভার প্রোডাকশান করবো, বা একটা আগের যত টাকা হয়তো 20,000 30,000 স্যালারি দিয়ে আমি একটা লেবার রেখে যে তার প্রোডাকশানটা যেটা করতাম, সেই প্রোডাকশান করে মার্কেটে যখন যাব তখন ওই প্রোডাকশানে মার্কেটে আমি কাস্টমার খুঁজে পাবো না। কেন খুঁজে পাবো না? কারণ মানুষের হাতে তো টাকাও নেই, তো কিনবে কে অত টাকা দিয়ে ওই প্রোডাক্টটা? তাহলে আমাকে প্রোডাক্টের প্রাইসটাও কমিয়ে নিয়ে আসতে হবে। তো আলটিমেটলি দেখা যাবে কি যে সে তখন চেষ্টা করবে প্রোডাক্টের প্রাইসটাকে কমানোর জন্য, লেবারকে বলবে যে আমি এত টাকা তোমাকে কিন্তু বেতন দিতে পারবো না, আগে 20,000 দিতাম, এখন ভাই 8,000 টাকা দেবো, করতে হলে করো, না হলে আমি অন্য কাউকে রিক্রুট করবো। এটাও দেখা যাবে। তাহলে কী হবে, একদিকে কিন্তু বেতন মানে একদিকে কোম্পানিজগুলো বন্ধ, প্রচুর জব ছাঁটাই হবে, চাকরি চলে যাবে, প্লাস হচ্ছে অন্যদিকে কিন্তু যে কজন কাজ করবে তাদের বেতনটাও কমে যাবে। তো রিডাকশন, বেতনের মধ্যে একটা রিডাকশন আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো কিন্তু কতগুলো সেই সময় যে কোনো ক্রাইসিসের এগুলো হচ্ছে কিন্তু কনসিকুয়েন্স উঠে আসে, একেবারে বাস্তব। এগুলো নিয়ে তুমি কিন্তু কোনো মানে এগুলো চোখ বন্ধ করে বুঝে নাও যে এটাই তার রেজাল্ট হবে। যেটা আমরা দেখলাম করোনার পরেও আমরা এই জিনিসটা দেখলাম যে আমাদের দেশে হচ্ছে লেবার কস্ট আরও অনেক কমে গেছে, হ্যাঁ, রিক্রুটমেন্ট প্রপার হচ্ছে না, এই সমস্ত অনেক প্রবলেম আমরা দেখতে পাচ্ছি, যেগুলো তোমরা করোনার এফেক্ট হিসেবে দেখতে পারো। অনেকে যেমন অনেক রিসার্চে এগুলোই দেখানোর চেষ্টা করছে, ঠিক আছে? তো এগুলো কতগুলো সাধারণ কথা। এরপরে দেখো এখানে কী হচ্ছে যে এই যে বলছে ইনক্রিজ ইন ডিমান্ড, যেটা এক্ষুনি বললাম যে ইনক্রিজ ইন ডিমান্ড, কিন্তু সাপ্লাইটা কিন্তু হবে না। ডিমান্ড আছে কিন্তু সাপ্লাই নেই, এটাও একটা প্রবলেম, একটা বড় একটা অস্থিরতা তৈরি করেছে মার্কেটের মধ্যে। এই সমস্ত প্রবলেমগুলো তখন কিন্তু গোটা বিশ্ব জুড়ে চলছে। অন্যদিকে গান্ধীজি এখানে কি করেছেন, নন কোঅপারেশন মুভমেন্ট লঞ্চ করে দিয়েছেন। স্বাভাবিকভাই তার আমব্রেলায় এসে এখন নন কোঅপারেশন 1920 সালে যখন সম্ভবত 20 আগস্ট বোধহয় যে শুরু হলো, যখন শুরু হলো, যেদিন আবার বাল গঙ্গাধর তিলক মারাও যাচ্ছেন। সো যেদিন একটা বড় মুভমেন্ট লঞ্চ হচ্ছে, সেদিন আমাদের একটা বড় জাতীয়তাবাদী লিডারের কিন্তু একটা ডিমাইজ ঘটছে। তো এগুলো আমরা দেখতে পাচ্ছি কি যে এগুলো আমাদেরকে
মানে এখানকার লেবারদেরকে কিন্তু আরও অর্গানাইজ হতে সে হেল্প করছে। যে এতদিন পর্যন্ত যেভাবে মানুষ ভাবেনি যে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা যায়, গান্ধীজি সেটা কিন্তু প্রমাণ করার চেষ্টা করছেন যে সেটা সত্যি কিন্তু সক্ষম, মানে সম্ভব। এটা আগে কখনো কেউ রিয়েলাইজ করেনি, কিন্তু উনি রিয়েলাইজ করেছেন, প্লাস এটা সম্ভবপর করে তোলার চেষ্টা করছেন। তাহলে স্বাভাবিকভাবে এরাও এখন শক্তি পাবে। অর্গানাইজেশনসগুলো যারা লেবার আছে তারা তাদের নিজেদের ইন্টারেস্টের জন্য তাহলে সংগঠন তৈরি করার জন্য তারা এখন স্বাভাবিকভাবেই তারা এখন কথা বলবে বা তৈরি করবে। তারা কোথাও গিয়ে একটা সেখানে মোটিভেশন পাবে, তাহলে সেই মোটিভেশনটা তারা কিন্তু পাচ্ছে, ইনফ্লুয়েন্সটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। প্যারালালি সেই সময় তোমরা রাশিয়ান রিভলিউশনের কথা শুনেছো, 1917 কথা মনে করে দেখো। অক্টোবর রেভলিউশনস হয়ে গেছে অলরেডি রাশিয়াতে, অক্টোবর রেভলিউশন হয়ে গেছে। এখানে লেখা নেই ডেটগুলো লিখে নিতে পারো পরে, ঠিক আছে? আমি তোমাদের এগুলো পড়িয়েছি, কার্ল মার্কস পড়াতে গিয়ে এগুলো তোমাদের বলেছি। লেনিন পড়াবো যখন তখন আবারও বলে দেবো, লেনিনটা তোমাদের পড়ানো হয়নি। তো এই অক্টোবর রিভলিউশনস তোমার 1917 হয়ে যাচ্ছে। রাশিয়ান রিভলিউশন যেটাকে বলা হচ্ছে, বলশেভিক রিভলিউশন যেটাকে বলা হচ্ছে, 1917 যখন হচ্ছে তখন আমরা দেখতে পেলাম কি যে বামপন্থীরা সেখানে মার্কসিস্টরা কী করলো, বামপন্থীরা তারা কী করলো যে ক্যাপিটালিস্ট সিস্টেমকে দখল করলো। তাদের বক্তব্য হচ্ছে তারা ক্যাপিটালিস্ট সিস্টেমকে দখল করেছে, তারা প্রোলেতারিয়েতরা ক্যাপিটালিস্ট সিস্টেমকে দখল করেছে। এটা গোটা দিকে একটা রব চড়ে মানে একটা কী বলবো যে একটা রব উঠে গেল এটা নিয়ে, যে বিশ্বজুড়ে একটা বলা যেতে পারে যে একটা ওয়েভ ছড়িয়ে পড়তে শুরু করলো। সবাই এটা থেকে ইন্সপিরেশন পেতে শুরু করলো। ভারতবর্ষ তোমরা দেখবে যে 1920, এখানে লেখা আছে 1920, বা 1920 হবে না, এটা 1925। ভালো করে দেখে নেবে, আমি তোমাদের পড়িয়েছি, এটা ভুল আছে, এটা কারেক্ট করে নেবে, শুধু নিচের দিকে আছে ডেটটা। সিপিআই এখানে তৈরি হলো। বেনারসে আমরা দেখতে পাচ্ছি, কানপুরে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে বামপন্থীদের সংগঠন তৈরি হচ্ছে, কি মাইমন রায়ের নেতৃত্বে সেখানে সিপিআই তৈরি হচ্ছে। কানপুর কনস্পিরেসি কেস তার আগের বছর হচ্ছে বলে সেখানে আমরা জানি যে এটা বারবার পরীক্ষা জানতে চাই, সেটা নিয়েও চর্চা করেছি আমরা। কানপুর কনস্পিরেসি কেস হচ্ছে কি, সেখানে বামপন্থীদের সংগঠন তৈরি করা হচ্ছে কানপুরে বসে। তো ব্রিটিশরা সেখানে কিন্তু তাদের উপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে, বামপন্থীদের সংগঠন করা নিষিদ্ধ। মার্কসিস্ট আইডিওলজিতে বিশ্বাস করা কিন্তু নিষিদ্ধ। যদি কেউ করে সংগঠন তাহলে তাকে কিন্তু জেলে পুরে দেওয়া হবে। কিন্তু যেহেতু ইন্ডিয়ানসরা সেখানে করছে, তো একটা কনস্পিরেসি হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে, তারা এটা বলার চেষ্টা করলো এবং অনেক সেখানে কিন্তু হয়েছে। এবং পরবর্তীকালে আমরা দেখতেই পাবো যে এমএন রয় যখন 1930 দেশে ফিরছেন তখন তাকে তো জেলেই ঢুকিয়ে দিল ব্রিটিশরা 6 বছরের জন্য। দেখেছি আমরা, এগুলো পড়েছি। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ধীরে ধীরে কী হচ্ছে যে বিশ্বজুড়ে এখানে বামপন্থীদের যে হাওয়া সেটাও কিন্তু শক্তিশালী হচ্ছে। বামপন্থীদের হাওয়াটা শক্তিশালী হচ্ছে, ভারতবর্ষেও হলো, এবং তার ঢেউটা আমরা দেখতে পাচ্ছি এইরকমভাবে উঠে আসলো যে এখানেও অনেকগুলো অর্গানাইজেশনস কিন্তু উঠে আসতে শুরু করলো, চর্চা হতে শুরু করলো। এটা রিয়েলাইজ করতে শুরু করলো মানুষ যে হ্যাঁ, যদি সংগঠিত হতে পারে বামপন্থীরা, যদি সংগঠিত হতে পারে লেবার্সরা, তাহলে কি সম্ভব না ব্রিটিশদেরকে বা এক্সপ্লয়েটারদেরকে, ক্যাপিটালিস্ট মেন্টালিটিকে বা ক্যাপিটালিস্ট সিস্টেমকে কিন্তু ব্রেক করা সম্ভব এবং ক্ষমতা দখল করা সম্ভব, যেটাকে বলা হচ্ছে ডিক্টাটরশিপ অফ দ্য প্রোলেতারিয়েট, যে বাংলায় যেটাকে বলছে আমরা প্রোলেতারিয়েতের একনায়কতন্ত্র। তাহলে প্রোলেতারিয়েতের একনায়কতন্ত্র কিন্তু এস্টাবলিশ করা পসিবল, এটাও রিয়েলাইজ করা হলো। তাহলে এগুলো আমরা কি দেখতে পাচ্ছি, এগুলো আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো ইন্সপিরেশন হিসেবে কাজ করছে, যে এখানে ওয়ার্কার্স মুভমেন্ট করা যেতে পারে, ওয়ার্কার্স অর্গানাইজেশনস ফ্রেম করা যেতে পারে, ট্রেড অর্গানাইজেশনস কিন্তু সেখানে এস্টাবলিশ করা যেতে পারে। তো এগুলো কিন্তু এখান থেকে ইন্সপিরেশনসগুলো পাচ্ছে, আমরা এগুলো ভালো করে নোটিশ করছি। এরপরে তোমরা দেখতে পাবে যে স্বাভাবিকভাবে উঠে আসছে মাদ্রাসে লেবার ইউনিয়ন তৈরি হলো। 1918 মাদ্রাসে লেবার ইউনিয়ন তৈরি হয়েছে, ঠিক আছে? এবং এটা ইন্ডিয়ার নাকি ফার্স্ট ট্রেড ইউনিয়ন হিসেবে এটাকে কনসিডার করা হয়। এবং বিপি ওয়ার্ধা এখানে একজন ন্যাশনালিস্ট লিডার ছিলেন, জানো তোমরা, বিপি ওয়াদিয়া। তিনি অ্যানি বেসেন্টের সঙ্গে অ্যাসোসিয়েট ছিলেন, ঠিক আছে? তিনি এখানে কি করলেন, যে অর্গানাইজেশনসটাকে ইনস্ট্রুমেন্টাল একটা অর্গানাইজেশন হিসেবে কিন্তু গড়ে তোলার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন। আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে। এরপরে তোমরা দেখতে পাবে টেক্সটাইল লেবার অ্যাসোসিয়েশন তৈরি হচ্ছে, মজুর মহাজন সংঘের, যেটা মজুর মহাজন সংঘ নামে পরিচিতি লাভ করেছিল, এবং 1920 এটা তৈরি হয়েছিল, গুজরাটে তৈরি হয়েছিল, এস্টাবলিশড হয়েছিল, প্রতিষ্ঠিত হয়েছিল। এটাও আমরা তৈরি হতে দেখছি স্বাভাবিকভাবেই, হ্যাঁ, ফলাফল হিসেবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আহমেদাবাদেও তোমরা জানো যে এই সময়ের মধ্যেই ওয়ার্কার্সরা স্ট্রাইক করছে, এই সমস্ত ঘটনাগুলোও তোমরা দেখতে পাচ্ছ যে ওই আহমেদাবাদের ওয়ার্কার্সরা স্ট্রাইক করার পর দেখবে এই সমস্ত অ্যাসোসিয়েশনসগুলো একটা শক্তি পাচ্ছে, যে এরা ভাবছে যে হ্যাঁ, তার মানে করা যায়। কেন? কারণ গান্ধীজি তো এখানে ব্রিটিশদেরকে তো বুঝিয়ে দিল না যে আমরা না মানলে আমরা হাঙ্গারি স্ট্রাইক তুলব না মানলে আমরা অনশন তুলব না, এবং তাদের যে বোনাসের দাবি, তাদের যে বেতনের দাবি ছিল সেগুলো তো মেনে নিতে বাধ্য হলো। তো স্বাভাবিকভাবে এরা কোথাও গিয়ে এখানে কিন্তু ইন্সপিরেশন পাচ্ছে। তো স্বাভাবিকভাবে বুঝতেই পারছো যে গান্ধিয়ান যে প্রিন্সিপালস ছিল, গান্ধিয়ান যে মুভমেন্টের যে লাইন ছিল, সেই লাইনে গিয়ে তারা কিন্তু কী করছে, নিজেদের আন্দোলনগুলোকে কিন্তু সংগঠিত করছে। সো দিস ওয়াজ সিন দ্যাট টাইম, এগুলো কিন্তু দেখা গেছিলো সেই সময়।
এরপরে তোমরা দেখতে পাবে যে ভারতবর্ষে সব থেকে বড় যে অর্গানাইজেশনসটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তার একটা জন্ম লাভ হচ্ছে, মানে এখনো পর্যন্ত এটা অ্যাক্টিভ। তোমরা জানো যে এটা এখনও অ্যাক্টিভ এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা এখন বোধহয় সেটা কংগ্রেসের আমব্রেলায় এটা কাজ করে, ঠিক আছে? একটু দেখে নিও এটা, AITUC, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, নামটা অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। এটা হচ্ছে সিপিআই এর আমব্রেলা, সিপিআইএম এর আন্ডারে কাজ করে, ঠিক আছে? সিপিআইএম এর আন্ডারে এটা কাজ করছে, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি কি যে এটাও কিন্তু তৈরি হলো, একটা বড় মুভমেন্ট সেখানে ওয়ার্কার্সদের তৈরি হলো, এবং আমরা দেখতে পাচ্ছি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস সেখানে হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি সেটা নেতৃত্ব দিচ্ছেন কে? বাল গঙ্গাধর তিলক এবং লালা লাজপত রায়। বাল গঙ্গাধর তিলক এবং লালা লাজপত রায়। বাল গঙ্গাধর তিলক মানে বুঝতেই পারছেন তার মানে 1920-এর আগে হয়েছে এটা, কারণ বাল গঙ্গাধর তিলক তো 1920 সালে মারা গেছেন। সো বাল গঙ্গাধর তিলক এবং লালা লাজপত রায় এদের নেতৃত্বে কিন্তু কি হচ্ছে, এই ধরনের একটা বড় অর্গানাইজেশন অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস তৈরি হচ্ছে। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, গুরুত্বপূর্ণ, বিশাল বড় একটা ভূমিকা পালন করেছে ওরা লেবারদেরকে অর্গানাইজ করার ক্ষেত্রে, লেবারদের ইন্টারেস্টকে প্রমোট করার ক্ষেত্রে, এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। এটা আমরা দেখতে পাচ্ছি 1930-এর দিকে আস্তে আস্তে এটা কিন্তু একটা স্ট্রং মুভমেন্টে পরিণত হচ্ছে, লেবারসদের মুভমেন্ট আমরা এটাও দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুভমেন্টে স্ট্রং হওয়ার গুরুত্বপূর্ণ আরও কতগুলো কারণ ছিল, সেগুলোর মধ্যে যেমন হচ্ছে যে 1919 সালে তোমরা জানো যে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনস তৈরি হয়েছে। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনস, ILO যেটাকে আমরা বলি, লেবার অর্গানাইজেশনস, যেটা এইভাবে প্রশ্নটা পরীক্ষায় আমাদের এসেছে একাধিকবার, যে কোন অর্গানাইজেশনসটি ব্রেক করেনি। অপশান দিয়ে দিয়েছিল যে লিগ অফ নেশনস তৈরি হয়েছিল ঠিকই, বাট লিগ অফ নেশনস ভেঙে যায়, কিন্তু নিচের কোন অর্গানাইজেশনসটি ব্রেক করেনি। ইউনাইটেড নেশনস তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে এটা ইউনাইটেড নেশনসের সঙ্গেও কাজ করতে শুরু করে দিয়েছে, ঠিক আছে? তো এটা একটা পুরনো অর্গানাইজেশনস। এটা এইভাবে পরীক্ষায় একাধিকবার প্রশ্নটি এসেছে, যারা PYQ দেখেছো তারা জানবে এটা। তো এটা হচ্ছে ILO 1919 সালে তৈরি হয়েছিল। লিগ অফ নেশনস যেটা তৈরি হয়েছিল সেই সময়, যে লিগ অফ নেশনস আমরা জানি যে সেটা ব্রেক করে গেল 20 ইয়ার্স ক্রাইসিস, তোমাদের রিয়েলিজম পড়াতে এগুলো বলেছিলাম, যে সেখানে 20 বছরের যে যাত্রা লিগ অফ নেশনসের, 20 বছরের যাত্রায় আমরা দেখেছি যে ভীষণ এক্সপ্লয়টেটিভ ছিল, ফেয়ার ডিস্ট্রিবিউশনস ছিল না। তো স্বাভাবিকভাবে E.H. কার একজন রিয়েলিস্ট স্কলার, তিনি থিঙ্কার বাট থিওরিস্ট নন, তিনি থিঙ্কার, ঠিক আছে? তো আমরা কি দেখতে পাবো, ওনাকে এটা বলতে শুনলাম আমরা যে 20 বছর ধরে এই 20 ইয়ার্স ক্রাইসিসটি তিনি দেখানোর চেষ্টা করলেন, যে 20 ইয়ার্স ক্রাইসিস এটা বলছে যে এই অর্গানাইজেশন টিকবে না, ভেঙে যাবে। তো আলটিমেটলি হলেও তাই। 1939-এ গিয়ে আমরা দেখতে পাচ্ছি যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে এই লিগ অফ নেশনসের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটিকে সে সার্ভ করতে ব্যর্থ হয়েছে, ফলেই তো গিয়ে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হলো। তো আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন হচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে এই অর্গানাইজেশন লিগ অফ নেশনস ভেঙে সেটা হলো ঠিকই হয়তো, কিন্তু এই অর্গানাইজেশনসটি সেখানে কিন্তু ব্রেক ঘটেনি। তো এটা একটা বড় ইন্সপিরেশন হিসেবে কাজ করেছে বলা যেতে পারে, যে বড় বড় অর্গানাইজেশনসগুলো উঠে এসেছে, তাদেরই এখানে লেবারদের ইন্টারেস্ট নিয়ে কথা বলা হয়েছে, বিভিন্ন ইন্টারন্যাশনাল পলিসি তৈরি করা হয়েছে এবং লেবারদের ইন্টারেস্টকে সেখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো এগুলো আমরা দেখতে পাচ্ছি কি যে এই সমস্ত অর্গানাইজেশনগুলোকে তৈরি করতে কিন্তু বিশেষ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, এবং এদেরকে শক্তিশালী করতেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে একেবারে গ্লোবাল লেভেলে, এটা আমরা দেখতে পাচ্ছি। যারা লিডার ছিলেন এই অর্গানাইজেশনসটিকে তৈরি করার ক্ষেত্রে, এরা শুধু দুজনই নয়, আরও অনেক লিডার ছিলেন। যারা লিডার ছিলেন তারা হচ্ছে বাল গঙ্গাধর তিলক ছিলেন, M.N. যোশী ছিলেন, B.P. ওয়াদিয়া ছিলেন, বিমান চামান লাল ছিলেন, লালা লাজপত রায় ছিলেন, আর হচ্ছে জোসেফ ব্যাপটিস্টা ছিলেন। এরা হচ্ছে মেইন লিডার ছিলেন এই AITUC তৈরি করার ক্ষেত্রে, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন তৈরি করার ক্ষেত্রে। কিন্তু বারবার যে নামটি পরীক্ষায় যেটা জানতে চায় সেটা হচ্ছে লালা লাজপত রায়ের নামটা। কেন? কারণ লালা লাজপত রায় হচ্ছে প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন। বারবার পরীক্ষা জানতে চেয়েছে, কোয়েশ্চেন তোমরা সলভ করতে গেলেই পাবে, দেখবে আমি সব তৈরি করে রেখেছি। সো এখানে তোমরা দেখবে যে লালা লাজপত রায় প্রথম যেহেতু প্রেসিডেন্ট হলেন, তো স্বাভাবিকভাবে তার নামটাই পরীক্ষা জানতে চায়, এবং যিনি সেই সময় ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি হচ্ছেন জোসেফ ব্যাপটিস্টা। তো এই দুজনের নামটা ভালো করে মনে রাখো, পরীক্ষা এটা বারবার জিজ্ঞেস করছে। তো আমরা দেখতে পাবো কি যে অর্গানাইজেশনটা তৈরি করার ক্ষেত্রে, লিড করার ক্ষেত্রে এদের একটা গুরুত্বপূর্ণ রোল কিন্তু সেখানে ছিল। এবং তিনি লালা লাজপত রায় সেই সময় প্রথম কি করলেন, যে এই ক্যাপিটালিজমের সাথে ক্যাপিটালিজমকে ইম্পেরিয়ালিজমের সাথে লিঙ্ক করার চেষ্টা করলেন, ক্যাপিটালিজমের সাথে ইম্পেরিয়ালিজমকে লিঙ্ক করার চেষ্টা করলেন, এবং তিনি বলেছিলেন ইম্পেরিয়ালিজম অ্যান্ড মিলিটারিজম আর দ্য টু চিলড্রেন অফ ক্যাপিটালিজম। যে ধনতন্ত্রের দুটো সন্তান হচ্ছে কি, একটা হচ্ছে সাম্রাজ্যবাদ আর একটা হচ্ছে কিন্তু সামরিকবাদ। যে একটা হচ্ছে অস্ত্র দেখিয়ে, ভয় দেখিয়ে মানুষকে সেখানে কাবু করে রেখেছে, যেমন আমরা ব্রিটিশরা তো জনসংখ্যায় কম ছিল, কিন্তু ব্রিটিশের জনসংখ্যায় কম থাকলেও তারা আমাদেরকে শাসন করেছে কিভাবে, আমাদেরকে শাসন করেছে তারা বোমা বারুদের ভয় দেখিয়ে। এবং জানো যে যখনই কোনো বড় বড় যুদ্ধ হয়েছে, তখন আমাদের দেখবে
যে আমাদের সেনাবাহিনীরা, দেশীয় সেনাবাহিনীরা, আমাদের দেশীয় সেখানে ফ্রিডম ফাইটাররা তারা কিন্তু ফাইট করেছে দেশীয় অস্ত্র নিয়ে, তীর ধনুক নিয়ে, পুরনো ফরম্যাটে, পুরনো যে সমস্ত অস্ত্র সেই সমস্ত তীর ধনুক নিয়ে, তরোয়াল নিয়ে, ছুরি নিয়ে, এগুলো। তো এটা তোমাকে ব্যবহার করতে হলে তোমাকে ওই মানুষের কাছে আসতে হবে, কিন্তু ওরা কিন্তু সেখানে তার বিপরীতে কি নিয়ে এসেছে তোমাকে পরাস্ত করার জন্য, পরাজয় বা তোমাকে যুদ্ধে পরাজিত করার জন্য, তারা জয়লাভ করার জন্য আবার নিয়ে এসেছে কি বোমা, বারুদ, গুলি, বন্দুক, এগুলো নিয়ে এসেছে, যেটা তোমার সামনে থেকে না হলেও হবে, 100 মিটার দূরে থেকে হলেও তোমাকে যদি গুলি ছুড়ে দেয় তুমি মারা যাবে। তো এই ধরনের নতুন নতুন ডেভেলপমেন্টসগুলো, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টসগুলো মিলিটারাইজেশনের ক্ষেত্রে তারা কিন্তু মানে মিলিটারি ইকুইপমেন্ট হিসেবে তারা নিয়ে এসেছিল, এবং সেগুলোকে ব্যবহার করে আমাদেরকে কিন্তু তারা পরাস্ত করেছে, আমাদেরকে কিন্তু আমাদের যে সমস্ত যতগুলো যুদ্ধ হয়েছে সেখানে কিন্তু আমাদের পরাজয় হয়েছে। এগুলো একটা কারণ। আরও একটা কারণ সেখানে থাকে, যেটা অনেক রাইটার্স বলার চেষ্টা করেছে, আমি এর আগেও তোমাদের ক্লাসে বলার চেষ্টা করেছি, যে তারা কালচারাল হেজিমনি নিয়ে এসেছিল, কালচারাল হেজিমনি, এক্সপ্লয়টেশন, এগুলো নিয়ে এসেছিল, এবং সেগুলোও একটা বড় গুরুত্বপূর্ণ কারণ। এগুলোর মধ্য দিয়েও তারা এখানে কিন্তু তাদের নিজেদের শাসনটিকে এস্টাবলিশ করেছে। তো শুধু খালি অস্ত্র নয়, এগুলোও তাদের একটা কিন্তু সফট একটা অস্ত্র হিসেবে, সফট একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে, আর্মস হিসেবে সেগুলো কিন্তু কাজ করেছে। সেগুলো কি? সেগুলো হচ্ছে কালচার, যেটাকে পপ কালচার বলা হচ্ছে। তো পপ কালচার নিয়ে এসে তারা, যেটাকে সব বলা, ফুল ফর্মটা হচ্ছে পপুলার কালচার। তো পপুলার কালচার কতগুলো নিয়ে এসে যেটাকে মডার্নাইজেশনের সঙ্গে তারা লিঙ্ক করেছিল, করে আলটিমেটলি আমাদেরকে এক্সপ্লয়েট করেছে। তো যাই হোক, এখানে লালা লাজপত রায়ের এই ধরনের একটা গুরুত্বপূর্ণ অবদান আছে, ভালো করে এটা দেখে নিও। আমরা দেখতে পাবো কি, যে টিইউসি যে আইডিওলজিতে বিশ্বাস করতো, এআইটিইউসি, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, তোমাদের এর আগেও আমি তোমাদের যখন সোশ্যালিজম পড়িয়েছি তখন তোমাদের বলেছিলাম, নিশ্চয়ই তোমরা লিঙ্ক করতে পারবে এখন, তখন তোমাদের আমি বলেছিলাম এর কথা, ফেবিয়ানিজম স্কুলের কথা বলেছিলাম তোমাদের। নেহরু পড়াতে গিয়েও আমি তোমাদের বলেছিলাম ফেবিয়ানিজম স্কুলের কথা। ফেবিয়ান্সদের আইডিওলজিটা কী ছিল? ফেবিয়ান্সদের আইডিওলজি ছিল তারা লেবারদের ইন্টারেস্টকে ভ্যালুস দেয়, কিন্তু কোনো রকমভাবে তারা পিওরলি একেবারেই যেটা সোভিয়েত ইউনিয়নে যেটা হলো পরবর্তীকালে, হ্যাঁ, 1885 আগে দেখবে তোমরা এখানে তৈরি হচ্ছে, ফেবিয়ান স্কুল তৈরি হচ্ছে। তো যাই হোক, এদের আইডিওলজিটা এইরকম একেবারেই ছিল না যে পিওর মার্কসিস্ট, যে লেবারের ইন্টারেস্টকে তারা হয়তো সার্ভ করবে ঠিকই, কিন্তু পিওর মার্কসিস্ট আইডিওলজিতে সেখানে হিংসাকে অস্ত্র করে, তারা হিংসাকে প্রয়োগ করে সেখানে তারা লেবারদের ইন্টারেস্টকে সার্ভ করবে বা তারা ক্ষমতা দখল করবে, এই ধরনের কোনো আইডিওলজি তাদের ছিল না। তাদের আইডিওলজিটা ছিল যে তারা সেখানে কী করবে না, তারা সে ডেমোক্রেটিক রিফর্মের মধ্য দিয়ে করবে, অর্থাৎ সেখানে তার ডায়লগ হবে, নেগোসিয়েশনস হবে, সেখানে ডিসকোর্স হবে, আলাপ আলোচনা হবে, ডিবেট হবে, ভোটাভুটি হবে, এবং শান্তিপূর্ণ পথে তারা এটা করবে, এবং লেবারদের ইন্টারেস্টকে তারা ফুলফিল করবে। তো এটা ছিল কি? এটা ছিল কিন্তু ফেবিয়ান স্কুলের আইডিওলজি, যেটা পরবর্তীকালে কী করেছে, লেবার যে পার্টিটা ফর্ম হয়েছিল সেখানে, সেই পার্টির একটা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে স্কুলটা কিন্তু কাজ করেছে, এবং এখনও তারা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবেই কাজ করে লেবার পার্টি। এবং এখনও যেটা এইবার যেটা পাওয়ারে এসেছে, একটা বিশাল বড় ম্যান্ডেট নিয়ে ইউকেতে, যেটা এই কিছুদিন আগে পাওয়ারে আসলে তোমরা দেখলে। তো এই পার্টিটা, যেটা আমরা দেখতে পাচ্ছি কনজারভেটিভদেরকে হারিয়ে পাওয়ারে এসেছে, সেই সময় আমরা দেখতে পাবো যে এদেরও ফরমেশনস এবং এদেরও যে আইডিওলজিসগুলো যেভাবে ফাংশনস করতো ফেবিয়ান স্কুলের আন্ডারে, সেগুলোও কিন্তু এই এআইটিইউসিকে কিন্তু বিশেষভাবে তারা সাহায্য সহযোগিতা করতো বা ইনফ্লুয়েন্স করতে পেরেছিল। কি? যে না, হিংসার পথে যেতে হবে না, হিংসার পথ পরিহার করেই শান্তিপূর্ণ পথে নেগোসিয়েশনস করে, ডেমোক্রেটিক রিফর্মসের মধ্য দিয়েই, পার্লামেন্টের রিপ্রেজেন্টেশনসের মধ্য দিয়ে, সেখানে গিয়ে ডিবেট করে, আলোচনা করে, জনগণকে সচেতন করার মধ্য দিয়ে, প্রচার পুস্তিকা, বিভিন্ন পত্রিকা, ম্যাগাজিন, এগুলো প্রচার করার মধ্য দিয়ে কী করা যেতে পারে না, লেবারদের ইন্টারেস্টকে কিন্তু সেখানে সার্ভ করা যেতে পারে, ফুলফিল করা যেতে পারে। এগুলো তাদের কিন্তু মাধ্যম ছিল, তাদের মাধ্যম ছিল। তো আমরা দেখতে পাবো যে এআইটিইউসি সেই ধরনের একটা আইডিওলজিতে কিন্তু সমর্থন করেছে, এবং আমরা জানি যে আমাদের গান্ধীও কিন্তু এই আইডিওলজিতেই বিশ্বাস করতেন। তিনি সরাসরি ফেবিয়ান স্কুলের সঙ্গে তার একটা লিঙ্ক আমরা না পেলেও, যেটা নেহরুর সঙ্গে আমরা পাই, যেমন নেহরু তার মেম্বারই ছিলেন, গান্ধীজির আমরা পাই না, কিন্তু গান্ধীজির না পেলেও গান্ধীজি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই আইডিয়াগুলো তার ছিল। সেখানে তোমরা নন ভায়োলেন্স একটা বড় একটা মাধ্যম ছিল, সেখানে কোনো কিছুকে মানে ক্ষমতা দখল করার বা ক্ষমতা দখল বলবো না, যে সকলের মধ্যে ইকুয়ালিটি স্ট্যাবলিশ করা, বা সেখানে ডিসক্রিমিনেশনসটাকে বন্ধ করা, এগুলোকে অ্যাচিভ করার জন্য তার নন ভায়োলেশনসটা একটা কিন্তু অস্ত্র ছিল। তো গান্ধীয়ান ফিলসফি, নন ভায়োলেন্স, ট্রাস্টিশিপ, এই সমস্ত বিষয়গুলোর মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি কি, যে এআইটিইউসি কিন্তু বিশেষভাবে প্রভাবিত হয়েছে এবং তারা কিন্তু কাজ করতে শুরু করেছে। এছাড়াও আমরা দেখতে পাবো যে সেই সময় 1926-এ, পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি 1926-এ এসে ট্রেড ইউনিয়নে অনেক শক্তিশালী হওয়ার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে ট্রেড ইউনিয়ন কংগ্রেস, সেই সময় একটা আইন তৈরি হয়েছিল ব্রিটিশ ভারতে, বলা হচ্ছে ট্রেড ইউনিয়ন অ্যাক্ট। এটা সিকোয়েন্সের নাম জানতে চেয়েছে, PYQ-তে পাবে তোমরা, কতগুলো আইনের নাম দিয়ে দিয়েছে, সেখানে এটা আছে, ভালো করে দেখে নাও। ইয়ারটা 1926-এ এটা হয়েছিল।
1926-এ যখন এটা হলো তখন সেখানে এই যে লেবার যারা আছে, যারা আন্দোলন করছে নিজেদের ইন্টারেস্টকে ফুলফিল করার জন্য, বা তারা বেতন কিংবা বোনাস চাইছে, তারা ওয়ার্কিং কন্ডিশনসকে আরও বেটার করতে বলছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে তারা যখন যে বিভিন্ন দাবি দাওয়া তুলছে, তো সেই সমস্ত দাবি দাওয়াগুলো তাদের কী করা না, সেগুলো রিলেটেড কেউ যদি সেখানে কোনো দাবি দাওয়া তুলছে, আন্দোলন করছে, স্ট্রাইক করছে, সেগুলোর মধ্যে কোনো ধরনের কী করা যাবে না, সেগুলো সরকার সেখানে কি দমিয়ে দিতে পারবে না, সেগুলোর উপর সরকার ভায়োলেশনস ক্রিয়েট করতে পারবে না, ভায়োলেশনস প্রয়োগ করবে, ঠিক আছে, ফোর্স প্রয়োগ করে সেখানে বন্ধ করে দেবে, এই ধরনের কিছু করতে পারবে না। তো এই ধরনের একটা আইন আসার ফলে সেই ধরনের কিছু গ্যারান্টি সেখানে কিন্তু, বা ইমিউনিটি যেটাকে বলা হচ্ছে, তো ইমিউনিটি কিছু সুযোগ সুবিধা সেখানে কিন্তু দেওয়া হয়েছিল। অর্থাৎ তারা লেবার যেহেতু তারা ওই অর্গানাইজেশনের সঙ্গে জড়িত, তো ওই অর্গানাইজেশনসের কিছু বেনিফিট যদি তারা পায়, সেই ধরনের কিছু ডিমান্ড রেজ যাতে তারা করতে পারে, সেই ধরনের দাবি দাওয়া নিয়ে তারা আন্দোলন করতে পারে, সেই অধিকারগুলোকে কতগুলো এখানে মেনে নেওয়া হলো। এবং প্যারালালি কতগুলো আরও অর্গানাইজেশনস তৈরি হবে, ট্রেড ইউনিয়ন তৈরি হবে, তো এগুলো লিগাল কতগুলো গ্যারান্টিও দেওয়া হলো যে ঠিক আছে তোমরা করতে পারো, এগুলো তোমার করার অধিকার আছে, এই সমস্ত বিষয়গুলো। অর্থাৎ লিগাল একটা স্বীকৃতিও দেওয়া হলো যে ঠিক আছে তোমরা করতে পারো এগুলো। কিন্তু এখানে একটা জিনিস থেকে তাদেরকে বিরত রাখা হয়েছিল, হয়তো এই সমস্ত ইমিউনিটিস তাদেরকে দিয়েছিল, সুযোগ সুবিধা দিয়েছিল বটে, বাট একটা জায়গা থেকে তাদেরকে বঞ্চিত করা হলো, সেটা হচ্ছে যে তুমি পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করতে পারবে না, কোনো রকমভাবে তুমি সরকার বিরোধী সেখানে স্লোগান শাউটিং করতে পারবে না, সরকারকে সেখানে তুমি তাড়ানোর, অর্থাৎ যেটা ন্যাশনালিস্ট মুভমেন্টের সঙ্গে লিঙ্কড হয়ে গিয়ে যেটা করার চেষ্টা করছিল, সেখান থেকে তাকে বিরত রাখার চেষ্টা হলো। তো এইরকম কতগুলো ইমিউনিটিস একদিকে দিল, অন্যদিকে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস থেকে তাকে বিরত রাখার জন্য কিন্তু এই আইনটা তৈরি করা হলো। তো এগুলোও কিন্তু আমরা কতগুলো ডেভেলপমেন্ট দেখতে পাবো যেগুলোর মধ্য দিয়ে তারা নিজেদেরকে শক্তিশালী করতে পেরেছে কিছুটা। হ্যাঁ, তো হয়তো তারা পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করতে দেবে না বলে যে তারা করেনি তা নয়, হ্যাঁ, পলিটিক্যাল অ্যাক্টিভিটি সরকার করতে দেবে না বলে যে করেনি তা নয়, কিন্তু একদিক থেকে বলা যেতে পারে যে লিগাল কতগুলো গ্যারান্টি সরকারের কাছ থেকে কিন্তু তারা আদায় করে নিতে পারলো। তো এই আইনটা এসে সেই সমস্ত বিষয়গুলোকে কিন্তু সিকিওর করছে, এগুলো আমরা দেখতে পাবো। এখানে আমরা দেখতে পাবো যে এই সময়ের মধ্যে 1926 নিয়ে যখন আমরা আলোচনা করছি, তার মানে এখানে অলরেডি বামপন্থীদের একটা পিরিয়ড কিন্তু ভারতবর্ষে শুরু হয়ে গেছে। 1925-এর কথা তোমরা বললাম, 1924-এ অলরেডি কিন্তু কানপুর কনস্পিরেসি কেস হয়ে গেছে, যেখানে বামপন্থীরা সংগঠন তৈরি করতে চাইছে, ব্রিটিশরা সেখানে বামপন্থীদের অলরেডি ব্যান করে রেখেছে গোটা পৃথিবী জুড়ে। সেখানে কোনো রকমভাবে তাদের যেখানে সাম্রাজ্য আছে সেখানে তারা কোনো রকমভাবে বামপন্থী অ্যাক্টিভিটি চালাতে দেবে না। মার্কসিস্ট আইডিওলজিতে বিশ্বাস করে তুমি কোনো একটা সংগঠন তৈরি করবে, এগুলো কমপ্লিটলি ব্যান। তো যেহেতু এখানে তারা চেষ্টা করছে কানপুরে বসে 24 সালে 1924-এ, তো সম্পূর্ণভাবে এদের উপর নিষেধাজ্ঞা জারি করলো, লিডারদের উপর নিষেধাজ্ঞা জারি করলো। বাট তা সত্ত্বেও সেখানে কিন্তু যে হয়নি তা নয়, 1925-এ এখানে আমরা এসে এটা কিন্তু তৈরি হতে দেখছি। এখানে 1920s-এর কথা বলেছে, 1920s এটা হবে না, 1925 হবে, ঠিক আছে, এটা ভালো করে গুগল করলেও তোমরা দেখতে পাবে। আমি তোমাদের এম এন রাও পড়াতে গিয়েও বলেছি এবং পরীক্ষাতেও একাধিকবার এসেছে। সো আমরা এখানে দেখতে পাবো যে এখানে লেবার মুভমেন্টটা কিন্তু স্ট্রং হতে শুরু করলো মার্কসের আইডিওলজিতে, লেনিনের আইডিওলজিতে, কারণ লেনিন অলরেডি 1917-এ বড় রিভলিউশন ঘটিয়ে দিয়েছেন। 22 সালের দিকে এসে তিনি যদিও মারা যাচ্ছেন, কিন্তু ওই 17 থেকে 22-এর মধ্যে তিনি যে সমস্ত কাজকর্ম করেছেন, যেভাবে তিনি সেখানে রাশিয়াকে সেই সময় একটা বড় একটা বলতে পারো যে লিবারাল আইডিওলজির বিরুদ্ধে, ক্যাপিটালিস্ট সিস্টেমের বিরুদ্ধে যেভাবে একটা সোশ্যালিস্ট সিস্টেম হিসেবে ডেভেলপ করার চেষ্টা করছেন, সেগুলো এদেরকে কিন্তু প্রভাবিত করেছে। এবং এখানেও কিন্তু এই ব্রিটিশ বিরোধী বা ক্যাপিটালিস্ট সিস্টেমের বিরোধী একটা কিন্তু ফোর্স গড়ে উঠছে, এবং সেটা হচ্ছে বামপন্থীরা। তো আমরা দেখতে পাবো তারা বিভিন্ন রকমভাবে সাহায্য সহযোগিতা সেখান থেকে পেয়েছে, এগুলো আমরা জানি। তো এইগুলো আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি। তো এগুলো এখানে হচ্ছে স্বাভাবিকভাবেই, বুঝতেই পারছো যেদের প্রোগ্রেস হচ্ছে। এদের এখানে কতগুলো মুভমেন্টও এরা লঞ্চ করেছে বিভিন্ন, ক্যালকাটাতে দেখবো কটন ইন্ডাস্ট্রিতে, বম্বেতে কটন ইন্ডাস্ট্রিতে, কটন মিলে, ক্যালকাটাতে তোমরা জুট মিলে, এর বিভিন্ন তারা কিন্তু অর্গানাইজেশন চালিয়েছে। এবং যেহেতু তারা হচ্ছে একটা মিলিটারাইজড একটা স্ট্রাগলের কথা বলে, যেহেতু বামপন্থী মানেই হচ্ছে সেই সময় বুঝতেই পারছো যে যেমন সোভিয়েত ইউনিয়নে যেটা হলো, এই রাশিয়াতে যেটা হলো যে বলশেভিক রিভলিউশনস, তো অস্ত্র হাতে তুলে নিয়ে তারা আন্দোলন করেছে, মানে হিংসা প্রয়োগ করেছে। হিংসা প্রয়োগের করে যেহেতু তারা দখল করেছে, তো এখানেও এসে সেই আইডিওলজিটাকে তারা প্র্যাকটিস করতে শুরু করলো। তো যখন এই আইডিওলজিটা প্র্যাকটিস করার চেষ্টা করছে, তখন তাদের কিছু ওই যে বললাম যে দমিয়ে দেওয়ারও চেষ্টা হয়েছে। বাট হ্যাঁ, তারা একটা বড় ফোর্সও বটে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই এআইটিইউসি এদের সঙ্গে এরা কি করছে না, এরা কমিউনিস্টদের প্রতিপত্তিটা বা প্রভাবটা যখন এই এআইটিইউসির মধ্যে বেড়ে যাচ্ছে, তখন আমরা কি দেখছি, কমিউনিস্টদের প্রতিপত্তিটা যখন, প্রভাবটা যখন এখানে এই এআইটিইউসির মধ্যে বেড়ে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে ধীরে ধীরে এদের মধ্যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হচ্ছে। কারণ বামপন্থী মানসিকতার মানুষরা একদিকে তারা বিশ্বাস করে হচ্ছে হাতে অস্ত্র তুলে নিয়ে আন্দোলন করো, অন্যদিকে এআইটিইউসির প্রিন্সিপাল হচ্ছে যে তারা ডেমোক্রেটিক রিফর্মের মধ্য দিয়ে, আলাপ আলোচনার মধ্য দিয়ে, যে ফেবিয়ান স্কুলের যে কনসেপ্ট, সেটার মধ্য দিয়ে তারা নিজেদেরকে ডেভেলপ করবে।
তাহলে দুটো আইডিওলজির মধ্যে কি আছে, ডিফারেন্স আছে যেহেতু, তাহলে এখানকার লিডারদের মধ্যে একটা ডিফারেন্স দেখা যাবে। তাহলে আইডিওলজি ডিফারেন্স থাকার কারণে লিডারদের মধ্যে একটা ডিফারেন্স উঠে আসলো এবং এখানে একটা সংগঠনের মধ্যে স্প্লিটও দেখা দিল। আমরা দেখতে পাবো যে সেখানে এই নাগপুরে তাদের এআইটিইউসির যেটা 9th সেশন ছিল, সেই সেশনের মধ্যে আমরা দেখতে পাবো কি যে মডারেটস যারা ছিল তারা কিন্তু এই সংগঠন থেকে বেরিয়ে গেল। মডারেটসরা একটা আলাদা গ্রুপ তৈরি করছে, এরা আর একটা আলাদা গ্রুপ তৈরি করছে। তো আমরা দেখতে পাবো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে তোমরা দেখতে পাবে কমিউনিস্টরা বলার চেষ্টা করেছিল যে আইএলও যেটা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনস, বেসিক্যালি এদের অভিযোগটা এটাই ছিল যে এটা হচ্ছে একটা লিবারেল অর্গানাইজেশনের আমব্রেলায় কাজ করছে। ইউনাইটেড নেশনস লিবারেল অর্গানাইজেশনস, বুঝতেই পারছো যে গোটা বিশ্ব জুড়ে একটা পিস নিয়ে আসার কথা বলছে, ক্যাপিটালিজমকে বজায় রেখে তারা পিস নিয়ে আসার কথা বলছে। তো স্বাভাবিকভাবেই সেখানে এক্সপ্লয়টেশনসটাকে তারা বজায় রাখার কথা বলছে। কমিউনিস্টদের আইএলওর উপর কোনো ভরসা থাকবে না, স্বাভাবিক কথা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের আইএলওর যে প্রিন্সিপালস পলিসি সেটার প্রতি তাদের একটা দ্বিধা তৈরি হচ্ছে, তারা সেটা মানতে চাইছে না। অন্যদিকে এআইটিইউসি তারা ওইখানে গান্ধীবাদী পলিসি, তারা সেখানে ওই লিবারেল প্রিন্সিপালস যেটা ডেমোক্রেটিক আইডিয়াতে বিশ্বাস করে, তো সেগুলোর মধ্য দিয়ে তারা কিন্তু সমর্থন মানে অর্গানাইজেশনটিকে চালানোর কথা বলছে। তো আমরা দেখতে পাবো কি যে আইএলও থেকে বেরিয়ে এসে এখানে এরা মানে এই অর্গানাইজেশনটি থেকে বামপন্থীরা বেরিয়ে এসে তারা একটা আলাদা অর্গানাইজেশনস তৈরি করছে, এবং যে অর্গানাইজেশনসটি তৈরি করছে আমরা দেখতে পাবো সেই অর্গানাইজেশনসটি হচ্ছে এখানে তোমরা দেখতে পাবে ইন্ডিয়ান ফেডারেশনস অফ ট্রেড ইউনিয়ন। ঠিক আছে, তো মডারেট এবং হচ্ছে যারা রিফর্মিস্ট ছিল, মডারেট এবং রিফর্মিস্টরা বেরিয়ে গেল। মডারেট এবং রিফর্মিস্ট যারা ছিল তারা হচ্ছে বেরিয়ে গিয়ে তারা কী করলো, বেরিয়ে গেল। এবং এই যে দেখো এই যে বেরিয়ে গেল না, এখনও পর্যন্ত এই কারণে দেখো এআইটিইউসি সিপিআই এর আন্ডারে কাজ করছে। তো বেরিয়ে গেল কারা, বেরিয়ে গেল যারা এস্টাবলিশ করেছিল তারা বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে কী তৈরি করলো, অর্থাৎ যারা ওই কংগ্রেসপন্থী ছিল, যারা ওই গান্ধীপন্থী ছিল, যারা ওই আইএলও পন্থী ছিল, তারা কিন্তু বেরিয়ে গেল। রিফর্মিস্টরা ডেমোক্রেটিক বা লিবারেল যারা আইডিওলজিতে বিশ্বাস করতো তারা বেরিয়ে গেল। গিয়ে তারা কী করলো, তারা ইন্ডিয়ান ফেডারেশনস অফ ট্রেড ইউনিয়ন তৈরি করলো। আর ওই এআইটিইউসিতে তাহলে কারা রয়ে গেল বামপন্থীরা। এখন ওই কারণে দেখবে সিপিআই এটাকে কন্ট্রোল করছে। সো বামপন্থীরা এখানে কিন্তু রয়ে গেল। তাহলে এটা দুটো একটা স্প্লিট আমরা দেখতে পাবো। এরপরে আমরা দেখতে পাচ্ছি আর একটা স্প্লিট সেখানে 1931-এর দিকে দেখা যাবে, সেটা হচ্ছে কি ন্যাশনালিস্টদের মধ্যে একটা স্প্লিট। সেখানে তোমরা দেখতে পাবে যে বিশেষ করে বামপন্থীরা গান্ধীজিকে সমর্থন করতেন, এটা ভালো করেই জানো যে গান্ধীজির যে আন্দোলনের যে তার যে প্রক্রিয়া, যে নন ভায়োলেশনস প্রসেসে সেটা এখন করবে। বড় বড় কতগুলো আন্দোলন যেগুলো অতীতে সংগঠিত করেছিলেন সেগুলো হয়তো যেভাবে ভায়োলেন্ট রূপ নিয়েছিল সেটা হয়তো ওটাকে কন্টিনিউ রাখলে হয়তো ব্রিটিশে তাড়ানো সক্ষম হতো না। নন কোঅপারেশন মুভমেন্টেরই কথা বলতে পারো, যে যখন তোমরা দেখতে পাবে যে চৌরি চিরাতে যখন যে মুভমেন্টটা যে ঘটনাটা ঘটলো, যে চৌরি চৌরাতে যে থানাতে যে আগুন জ্বালিয়ে দিল, পুলিশদের কতগুলো মেরে দিল, 10 জন না 12 জনকে সেখানে জ্বালিয়ে দিল, সেখানে সাধারণ কিছু নাগরিকও ছিল। তো তখন তিনি তো আন্দোলন বন্ধ করে দিতে বাধ্য হলেন। তো এগুলো তো বামপন্থীদের সমর্থন ছিল না। বামপন্থীরা বলার চেষ্টা করছে যে না, আন্দোলন হচ্ছে, মানুষ এখানে রাস্তায় নেমে এসেছে, এটা বড় সুবর্ণ সুযোগ ব্রিটিশদের তাড়ানোর জন্য। এখানে ছোটোখাটো 2-4টা আন্দোলন হতেই পারে, তো ঠিক আছে, এখানে হিংসা হতেই পারে, বরং এটা বন্ধ করে দেওয়াটা ঠিক নয়। কিন্তু গান্ধীজি যেহেতু কোনো রকম একেবারে বিন্দুমাত্র হিংসার পক্ষে ছিলেন না, তিনি গান্ধীজি তো আন্দোলনটাকেই বন্ধ করে দিলেন। এই সমস্ত ইস্যুসগুলোর কারণে মানে এই ধরনের মেথড অফ বলা যেতে পারে যে মুভমেন্ট, এই মেথড অফ মুভমেন্টের মধ্যে কতগুলো পার্থক্য থাকার কারণে আমরা দেখতে পাচ্ছি কি যে এরা কিন্তু একটা কাজ করলেন যে এই গান্ধীবাদীদের সঙ্গে এই বামপন্থীদের আবার একটা কিন্তু সংগঠন, একটা কিন্তু ক্ল্যাশ বলা যেতে পারে দেখা দিচ্ছে। মানে এগুলো তো হচ্ছে, মানে ধীরে ধীরে এগুলো সঞ্চিত হচ্ছে। প্লাস তোমরা দেখতে পাবে 1931-এ যে তোমরা দেখতে পাবে যে রাউন্ড টেবিল কনফারেন্স যেটা হচ্ছে। রাউন্ড টেবিল কনফারেন্স কেন হচ্ছে না, তোমাদের এর আগেও ক্লাসে বলেছি যে 1935-এ যে মানে 1919 সালে যে ব্রিটিশ ভারত শাসন আইনটা যেটা তৈরি করা হয়েছিল, সে তখন বলা হয়েছিল যে এই আইনটাকে 10 বছর পর আবার মডিফাই করা হবে। তাহলে 10 বছর পর যদি হয় তাহলে 1929 সালে গিয়ে এটা মডিফাই করা হবে। কিন্তু 1928 সালে তার জন্য আমরা দেখতে পাবো সাইমন কমিশন এসেছিল ভারতবর্ষে। সাইমন কমিশন যখন আসলো তখন তার অভিযোগটা এটাই ছিল, ভারতীয়রা অভিযোগ করতে শুরু করলো, ন্যাশনালিস্টরা অভিযোগ করতে শুরু করেছিল এটাই বলে যে সাইমন কমিশনে কি না ভারতীয়রা নেই, ভারতীয়দের জন্য আইন তৈরি করবে কিন্তু ভারতীয় কোনো রিপ্রেজেন্টেটিভ নেই, সব ব্রিটিশরা এসে এখানে ভারতীয়দের জন্য আইন তৈরি করবে। তো কীভাবে তারা ভারতীয়দের প্রবলেম বুঝবে? তাহলে এটা ইন্ডিয়া ফ্রেন্ডলি, এটা কিন্তু কোনো ল তারা তৈরি করতে পারবে না। তো সেই কারণে তারা স্লোগান শাউটিং করতে শুরু করলো, ইন্ডিয়া সাইমন গো ব্যাক। আমরা জানি যে সেখানে লালা রাজপথ রায় সেখানে লাঠির আঘাতে মৃত্যুবরণ হলো তার, জানি আমরা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে
এই সমস্ত ঘটনাগুলো ঘটে যাচ্ছে, তারপরেও গান্ধীজির হেলদোল নেই। গান্ধীজি আমরা দেখতে পাচ্ছি কি তিনি কী করছেন, প্রথম রাউন্ড টেবিল কনফারেন্স হতে তিনি এবং কংগ্রেস সেটা তো বয়কটই করলো, গেল না। যদিও আম্বেদকর গিয়েছিলেন, আম্বেদকর তিনটেতেই প্রেজেন্ট ছিলেন এবং আম্বেদকর এবং অন্যান্যরা ছিলেন। সেকেন্ডটাতে আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স যেটা হচ্ছে, সেই রাউন্ড টেবিল কনফারেন্সে কিন্তু গান্ধীজি এবং কংগ্রেসের প্রতিনিধিরা সেখানে যাচ্ছে এবং গিয়েও তারা আলটিমেটলি বিশেষ কোনো সলিউশন বের করে আসতে পারছে না। যখন হচ্ছে না তখন আমরা কি দেখতে পাচ্ছি যে কমিউনিস্টরা এটাকে কিন্তু মানে এটা নিয়ে নিন্দা করতে শুরু করলো, সমালোচনা করতে শুরু করলো যে কেন কিছু হচ্ছে না, গান্ধীজির কোনো ফোর্সই নেই, আলটিমেটলি কিছুই করতে পারছে না। যাই হোক, তাদের মধ্যে এই ধরনের কিছু একটা মত পার্থক্যের কারণে আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড এখানে কিন্তু একটা স্প্লিট এই বডিটার মধ্যে আবার দেখা যাচ্ছে। কী হচ্ছে, কমিউনিস্টরা এখানে স্প্লিট হচ্ছে ন্যাশনালিস্টদের সঙ্গে, এবং কমিউনিস্টরা স্প্লিট করে এখানে কি হচ্ছে, কমিউনিস্টদের সঙ্গে ন্যাশনালিস্টদের স্প্লিট হচ্ছে এবং ন্যাশনালিস্টরা বেরিয়ে এসে আমরা দেখতে পাচ্ছি কি বলছে, আনএবল টু সিকিউর মেজরিটি ফ্রম দ্য কন্ডেমনেশন দ্য কমিউনিস্ট স্প্লিট ফ্রম দ্য ন্যাশনালিস্ট অ্যান্ড ফর্মড। আচ্ছা, কমিউনিস্টরা বেরিয়ে আসছে, কমিউনিস্টরা বেরিয়ে এসে কী করছে না, কমিউনিস্টরা বেরিয়ে এসে এই সংগঠন থেকে আমরা দেখতে পাচ্ছি যে রেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস তারা তৈরি করছে। কি তৈরি করছে? রেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস, রেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস তারা তৈরি করছে, রেড ট্রেড ইউনিয়ন তারা তৈরি করছে, এটা আমরা দেখতে পাচ্ছি 1931-এ এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং 1931-এ এই কারণে তিনটে তখন কিন্তু ট্রেড অর্গানাইজেশন দেখতে পাচ্ছি। কী কী? একটা হচ্ছে AITUC, দ্বিতীয়টা হচ্ছে IFTU, আর একটা হচ্ছে RTUC। তিনটে সংগঠন এখানে কিন্তু তৈরি হতে আমরা দেখলাম। তাহলে মার্চ করে মানে একটা যেটা ছিল সেটা তিনটে ভাগে ভাগ হয়ে গেল 1931 আস্তে আস্তেই। আবার তাদের মধ্যে আবার রিউনিয়নও হয়েছে, এমন নয় যে তাদের মধ্যে রিউনিয়ন হয়নি, মানে সংগঠন তারা আবার একত্রিত হয়েছে। দেখতে পাচ্ছি আমরা একত্রিত হচ্ছে যে এখানে রেলওয়ে ইউনিয়নস এবং আরও কতগুলো এই ধরনের ইউনিয়নসকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে রেলওয়ে ইউনিয়নস এবং আরও কতগুলো ইউনিয়নস এবং তার সাথে IFTU এবং হচ্ছে NFTU, এগুলো আমরা কী করছে নিজেদের মধ্যে একটা সংগঠিত সংগঠন তৈরি করছে। যাই হোক, আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এখানে RTUC এবং AITUC এরা ইউনাইটেড হচ্ছে। RTUC মানে রেড মানে বামপন্থীদের কথা বলা হচ্ছে, যারা বেরিয়ে গেছিলো লাস্টে, যারা বেরোলো 1931-এ। এবং AITUC-তে যারা বামপন্থীরা রয়ে গেছিলো, তাহলে বামপন্থী আর বামপন্থীরা আলটিমেটলি কী করলো, আবার মার্চ হয়ে গেল। মার্চ হয়ে গিয়ে কী করলো তারা, মার্চ হয়ে গিয়ে আমরা 1935 আমরা দেখতে পাচ্ছি কি যে এখানে কিন্তু ইউনিফাইড অর্গানাইজেশন হিসেবে উঠে আসলো। অর্থাৎ বলা যাবে না 1931-এ এসে তখন এসে যদিও এখানে এটা ডেমোক্রেটিকরাই ছিল, বাট হ্যাঁ ডেমোক্রেটরা থাকলেও আমরা দেখতে পাবো যে AITUC এবং RTUC এটা মার্চ করে 1935-এ আমরা AITUC কিন্তু গঠন করতে দেখতে পাচ্ছি। সো আবার তার মানে বলা যাচ্ছে যে কি এটা সেটা বামপন্থীদের কন্ট্রোলে কিন্তু এক প্রকার চলে আসলো। সো এইরকমভাবে আমরা তার কিন্তু উত্থান পতনটা দেখছি এবং এর কিন্তু বলা যেতে পারে পথ চলা তার যে মানে তার যে ইভলিউশন, সেই ইভলিউশনসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরপরে চলে আসো পোস্ট ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ডের গল্পে। পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড কী আসছে? ভারতবর্ষ 1947-এ যখন স্বাধীনতা লাভ করছে, বুঝতেই পারছো এখন স্বাধীন দেশ, নিজেদের আমাদের সরকার আছে। 1950-এ স্বাধীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, 52-তে স্বাধীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তার ক্ষমতায় এসেছে, কাজ করতে শুরু করেছে। লেবারদের অর্গানাইজেশনসগুলো এখন কী হয়েছে, এই কারণে ছোটো ছোটো অনেক অর্গানাইজেশনস গড়ে উঠেছে। গুরুত্বপূর্ণ একটা অর্গানাইজেশন সেই সময় তৈরি হয়েছিল যেটা ভারতীয় জনসংঘ, যেটাকে BJS বলা হয়, ভারতীয় জনসংঘ, যেটা পরবর্তীকালে বিজেপি নামকরণ হয়েছে। তো সেই ভারতীয় জনসংঘ 1980-তে যেটা বিজেপি হলো, যেটা 1951-এ যেটা তৈরি করেছিলেন হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি, যেটা একাধিকবার পরীক্ষায় এসেছে তোমরা জানো। তো সেটাই 1980-তে এসে কি হলো না, ওই 1980-তে এসে অটল বিহারী বাজপেয়ী, তারপরে হচ্ছে তোমার তারপরে হচ্ছে LK আদবানি, ঠিক আছে। তো এই সমস্ত লিডার এবং আরও কিছুজন, এদের নেতৃত্বে এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এবং জনতা পার্টি সেই সময় গঠন হলো। সেখান থেকে বেরিয়ে এসে আলটিমেটলি তারা আমরা জানি যে এটা ফাইনালি 1980-তে এসে 1977-এ জনতা পার্টি হিসেবে মার্চ করে গেছিলো। তোমাদের বলেছে যে 8টা পার্টি মিলে সেখানে জনতা পার্টি তৈরি করেছে তারা। ফাইনালি পরবর্তীকালে আমরা 8টা না 5টা, তারপরে আমরা ফাইনালি আমরা দেখতে পাচ্ছি কি 1980-তে এসে তারা LK আদবানি, অটল বিহারী বাজপেয়ী এরা এসে সেখানে কী করলো না, সংগঠনটা তৈরি করলো কি না, বিজেপি তৈরি করলো। যাই হোক, সেই ভারতীয় মজদুর সংঘ ভারতীয় জনসংঘের আন্ডারে, BJS এর আন্ডারে আমরা দেখতে পাচ্ছি কি যে একটা সংগঠন তৈরি হয়েছে, সেখানে ভারতীয় মজদুর সংঘ তারা তৈরি করেছে, BMS। এবং আমরা দেখতে পাচ্ছি আরও কতগুলো সংগঠন এখানে তৈরি হয়েছে, তার মধ্যে নাম হচ্ছে CITU, এটা সম্ভবত কংগ্রেসের CITU। দেখে বলছি পরে, এগুলো আমি নিজেও গোলাই এই জায়গাগুলো, নামগুলো একই রকম লাগে, এগুলো খুব একটা চর্চা হয় না তাই। তো এখানে দেখে নিও C2 এবং হচ্ছে ভারতীয় মজদুর সংঘ, এই ধরনের আরও কতগুলো অর্গানাইজেশনস তৈরি হলো।
এবং আমরা দেখতে পাচ্ছি মার্কসিস্ট এখানে বলে দিয়েছে। C2টা হচ্ছে মার্কসিস্ট, মানে হচ্ছে সিপিআইএম এর আন্ডারে তৈরি হয়েছে, সিপিআইএম আন্ডারে তৈরি হয়েছে এবং এরা AITUC থেকে স্প্লিট করে বেরিয়ে এসেছিল। ঠিক আছে, তো আমরা দেখতে পাবো ধরনের আরও অনেকগুলো অর্গানাইজেশন এরকম তৈরি হয়েছে। জানো তোমরা যে মার্কসিস্ট এই পার্টিটাই তৈরি হয়েছে, সিপিআইএম তৈরি হয়েছে 1964-এ। ঠিক আছে, 1964-এ এটা সিপিআই থেকে বেরিয়ে এসে তৈরি হয়েছে। তো স্বাভাবিকভাবে স্বাধীন ভারতে এসে আমরা দেখতে পাচ্ছি যে এদের আন্ডারেও কিন্তু তাদের নিজেদের লেবার অর্গানাইজেশন বা ট্রেড ইউনিয়ন অর্গানাইজেশনসগুলোও কিন্তু তৈরি হয়েছে। এগুলো আমরা দেখতে পাচ্ছি। এরপরে তোমরা দেখতে পাবে যে অনেকগুলো লেজিসলেশনও তৈরি হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট 1947, লেবার রিলেশনস বিল অ্যান্ড ট্রেড ইউনিয়নস বিল 1949, এগুলো ইন্ট্রোডিউস হয়েছিল। তো এগুলো আলটিমেটলি কী করেছে, তাদের বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলেছে, তাদের বিভিন্ন ইন্টারেস্টগুলোকে সেখানে ফুলফিল করার কথা বলেছে। তো এই সমস্ত বিষয়গুলো সেখানে হয়েছে এবং আলটিমেটলি আমরা দেখতে পাবো যে স্ট্রাইকগুলো, হ্যাঁ, যেগুলো হতো সেগুলো আলটিমেটলি একটু কমে আসতে শুরু করছে। ইকোনমিক রিসেশনসের জায়গাগুলো যেগুলো ছিল সেগুলো আমরা দেখতে পাবো যে সেগুলো মোটামুটিভাবে নতুন স্বাধীন দেশ বিশেষ কোনো উন্নতি হচ্ছে না। তো এরাও কিন্তু মানে একদিকে স্ট্রাইকগুলো কমে আসে ঠিকই, কিন্তু কথাটা হচ্ছে অন্যদিকে কিন্তু ইকোনমিক রিসেশনসেরগুলোও কিন্তু হাতছাড়া, মানে তারা যে চুপ করে বসে আছে তা নেই, তাদেরও একটা প্রভাব দেখতে পাচ্ছি। ঘুরিয়ে ফিরিয়ে আমরা দেখতে পাচ্ছি একটা বড় একটা ডিস্টারবেন্স শুরু হচ্ছে এবং বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমভাবে হচ্ছে এবং বিভিন্ন পলিটিক্যাল পার্টির আন্ডারে সেখানে লেবার ট্রেড ইউনিয়ন কংগ্রেস সেগুলোও কিন্তু তৈরি হচ্ছে। এগুলো আমরা দেখতে পেয়েছি যে এটা হচ্ছে ইতিহাস। 1991-এ তোমরা দেখতে পাবে যে যখন এলপিজি আসলো ভারতবর্ষে, না এলপিজি লিবারালাইজেশন প্রাইভেটাইজেশন গ্লোবালাইজেশন, কিছুদিন আগেই তোমাদের প্রথম ক্লাসগুলোতেই বলেছি ইউনিট 8-এর যে লিবারালাইজেশন প্রাইভেটাইজেশন গ্লোবালাইজেশন যখন হলো তখন সেখানে কি হলো না, প্রচুর পরিমাণে সেখানে যেগুলো স্টেটের কন্ট্রোলে যে সমস্ত কোম্পানিজগুলো ছিল সেই সমস্ত কোম্পানিজগুলোকে প্রাইভেটের হাতে ছেড়ে দেওয়া হলো। তো প্রাইভেটের হাতে যখন ছেড়ে দেওয়া হলো তখন আমরা দেখতে পাচ্ছি যে প্রাইভেটের হাতে শুধু ছেড়ে দেওয়া হলো, সেটা একটা গ্লোবাল প্রাইভেটের হাতে ছেড়ে দেওয়া হলো এবং এটাকে উদার করে দেওয়া হলো। যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে যখন হলো তখন কিন্তু এই সমস্ত আইন যেটা তৈরি করা হলো লিবারাল এলপিজির, সেই আইনের মধ্যে এগুলোও কতগুলো কথা বলা হলো যে এখন কোম্পানিজগুলোকে বিশেষ করে ভ্যালুস দেওয়া হয়েছে, ইন্ডাস্ট্রিজগুলোকে ভ্যালুস দেওয়া হয়েছে, ওয়ার্কার্সদেরকে এতটা ভ্যালুস দেওয়া হয়নি। তাদের ন্যূনতম যে সেখানে যে বেতন, সেই বেতনটিকে সেখানে কিন্তু নিশ্চিত করা হয়নি যে এত টাকা বেতন যে কোনো কোম্পানিকে দিতেই হবে, এই ধরনের কোনো বাধ্যবাধকতা তাদের জন্য থাকলো না। অন্যদিকে তারা যে কোনো সময় যে কোনো এমপ্লয়িকে হায়ার করতে পারবে, যে কোনো সময় যে কোনো কোম্পানিকে কিন্তু ফায়ার করতে পারবে। তো হায়ার এবং ফায়ারের একটা বলা যেতে পারে যে একটা বিশাল বড় ছাড় দিয়ে দিল এই আইনের মাধ্যমে। তো কোম্পানিগুলো লিগ্যাল রাইটস পেয়ে গেছে এবং লকডাউনের সময় তোমরা দেখবে এটা বোধহয় এখন আরও 4 ঘন্টা কি কত ঘন্টা কাজের টাইম পিরিয়ডটাকেও বাড়িয়ে দিয়েছে এখন সরকার। ঠিক আছে, চুপচাপ আইনটা পাশ করিয়ে নিল। বামপন্থীরা আন্দোলন করছে এগুলো নিয়ে, তোমরা দেখবে যে চুপচাপ আইনটা পাশ করে নিল যে এখন আরও বেশি করে মানুষকে কাজ করতে হবে। ঠিক আছে, তো এই বিষয়গুলোও কিন্তু হচ্ছে। কোম্পানিজগুলো এখন আরও বেশি করে চাইলে তারা কাজ করাবে এমপ্লয়ীদেরকে দিয়ে, কারণ এখন লিগাল ল এখন ওই রকমভাবেই চলে এসেছে। নইলে যে লসটা হয়েছে সরকার এখন ভাবছে সেটাকে হয়তো আমরা পোষাতে পারবো না। তো যাই হোক, এই ধরনের কতগুলো এসেছে যেটা লেবারদের জন্য এক্সপ্লয়টেশনস। তো এই সমস্ত বিষয়গুলো আমরা সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে স্বাধীন ভারতে এগুলো কতগুলো ডেভেলপমেন্ট হয়েছে। কতগুলো উইকনেস কিন্তু আমরা এখানে নোটিশ করতে পারি যে ভারতবর্ষের এই সমস্ত লেবার মুভমেন্টের একটা জার্নি হয়তো রয়েছে প্রি ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড থেকে শুরু করে এখনও পর্যন্ত, কিন্তু তার কতগুলো এখানে উইকনেস আছে। উইকনেসগুলোর মধ্যে হচ্ছে যেমন কতগুলো আমরা দেখতে পাবো যে আনঅর্গানাইজ সেক্টর যেগুলো আছে সেগুলোকে এরা কভার করতে পারেনি। আনঅর্গানাইজ সেক্টর, ঠিক আছে, যে অর্গানাইজ নয়, এরা সংগঠিত নয়। ঠিক আছে, তো আনঅর্গানাইজ সেক্টর যারা সরাসরি বড় কোনো কোম্পানিতে কাজ করে না, কিন্তু তারা লেবার, তারা হয়তো কোনো বাড়ি কনস্ট্রাকশনের কাজ করে বা অন্য কোনো কাজ করে, ঠিক আছে, কিন্তু তারা লেবার, ডেইলি ওয়েজ লেবার তারা হয়তো, কিন্তু তাদেরকে এরা কিন্তু কভার করতে পারেনি। এটা একটা সমস্যা। তো এদের কতগুলো এই যে লেবার মুভমেন্ট যেগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই মুভমেন্টের একটা বড় সমস্যা হচ্ছে যে এখনও পর্যন্ত এগুলোকে কভার করা যাচ্ছে না, এগুলো কিন্তু রয়ে গেছে একটা বড় সমস্যা। এগুলো আমরা এখানে দেখতে পাবো। ট্রেড ইউনিয়নসগুলোর সংখ্যাটা বেড়ে যাওয়ার ফলে তাদের নিজেদের মধ্যে পলিটিক্সটাও বৃদ্ধি পেয়েছে, তাদের মধ্যে শত্রুতাটাও বৃদ্ধি পেয়েছে এবং তাদের মধ্যে ইউনিটিটা কিন্তু কমে গেছে বিপরীত দিকে। তাদের মধ্যে ইউনিটি কমে যাওয়ার ফলে কী হচ্ছে, লেবারদের যে প্রপার ইন্টারেস্টটাকে যে সেখানে সার্ভ করবে কেউ, এই ধরনের বিষয়গুলোকে কিন্তু আর তুলে নিয়ে আসা যাচ্ছে না। এই সমস্ত কতগুলো কিন্তু সমস্যা সেখানে আমরা দেখতে পাচ্ছি। তো এগুলোও কিন্তু এখানে প্যারালালি উঠে আসতে শুরু করেছে। এগুলো আমরা দেখতে পাবো কতগুলো উইকনেস হিসেবে কাজ করে, যে এরাও টুকরো হয়ে আছে, ফ্র্যাগমেন্টেড হয়ে আছে, বিভক্ত হয়ে আছে, এরা কিন্তু করতে পারছে না, এরা আলটিমেটলি লেবারদের ইন্টারেস্টটাকে কিন্তু সার্ভ করতে পারছে না। আরও কতগুলো প্রবলেম এদের মধ্যে দেখতে পাবো, সেটা হচ্ছে যে এরা ওই যারা হচ্ছে উইমেন লেবার আছে তাদের হয়ে কিন্তু বিশেষভাবে কথা বলতে আমরা দেখি না। এদেরকে পার্টিকুলার একটা আমব্রেলার আন্ডারেই কিন্তু কনসিডার করা হয় যে এরা লেবার। কিন্তু মহিলাদের প্রবলেমটা যে ভিন্ন ধরনের, বিশেষ করে মহিলা লেবার মানে হচ্ছে তার বেতনটা আরও কম।
মহিলা লেবার মানে হচ্ছে তার বেতনটা আরও কম, তার এক্সপ্লয়টেশনসটা আরও বেশি, বা মহিলা লেবার মানে হচ্ছে তাকে বাড়ির অ্যাটলিস্ট রান্নাবান্না করে বাচ্চা কাচ্চা সামলে এসে কাজ করতে হয়, তো তার জন্য বার্ডেনটা বেশি। সেই সমস্ত প্রবলেমসগুলো এখানে অ্যাড্রেস করার মতো কিন্তু এখনও এগুলো কিন্তু এই লেবারের এই সমস্ত লগুলোর মধ্যে দিয়ে কিন্তু উঠে আসে না, এবং এগুলোকে এই সমস্ত অর্গানাইজেশনসগুলোকে কভার করতে পারে না, এবং আমাদের দেশে এই কারণে বড় কোনো প্রপার লেজিসলেশনও কিন্তু আসেনি। তো এই বিশেষ কতগুলো আমরা প্রবলেম এখানে কিন্তু এখানে দেখতে পাবো। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলোই তোমরা কিন্তু এখানে ঘুরিয়ে ফিরিয়ে পাবে। তো এই গেল আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু, যেটা হচ্ছে লেবারকে নিয়ে। এবার যদি তোমাদের কিছু জানার থাকে, বোঝার থাকে, তোমরা কিন্তু মন খুলে জিজ্ঞেস করতে পারো। এখানে তোমাদের আমি একটা নোট শেয়ার করেছিলাম, তোমাদের দেওয়া আছে ইউনিট 8-এর মেটেরিয়াল প্রত্যেকের কাছে নিশ্চয়ই আছে, যাদের কাছে নেই আমি তাদের কাছে পাঠিয়ে দিচ্ছি, গ্রুপে দিয়ে দেবো, কে হাত বা ইন্ডিভিজুয়ালিও দিতে পারি, গ্রুপটা আর স্প্যাম করে লাভ নেই, হাত তুলতে পারো, আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ, ওটা ইউওইসি নেই, পরে জয়েন করেছো। সো সেখানে দেখবে ট্রেড ইউনিয়নের একটা লিস্ট দেওয়া আছে, ট্রেড ইউনিয়নের একটা লিস্ট দেওয়া আছে, কোন ইউনিয়ন কত সালে প্রতিষ্ঠা হয়েছে এবং কোন সংগঠনের আমব্রেলায় তারা তৈরি হয়েছে। ইউনিট 8-এর মেটেরিয়ালে এটা কিন্তু রয়েছে, ভালো করে খুলে দেখো, ইউনিট 8-এর মেটেরিয়ালে কিন্তু এটা কিন্তু রয়েছে। তো ওই লিস্টটা ভালো করে পড়ো, অনেকগুলো প্রশ্ন সেই লিস্ট থেকে জিজ্ঞেস করেছে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল স্টেটে প্রচুর প্রশ্ন ওই লিস্ট থেকে জিজ্ঞেস করেছে, যে কোন সংগঠন ট্রেড ইউনিয়ন কবে প্রতিষ্ঠিত হয়েছে এবং কোন পার্টির আন্ডারে এরা কাজ করে, কোন পার্টির এটা একটা ট্রেড ইউনিয়ন, এটা কিন্তু একাধিকবার পরীক্ষা জিজ্ঞেস করেছে। সো এটা তোমরা কিন্তু ভালো করে দেখে নিও, এবং ওখানে নিচের দিকে বলে লালা লাজপত রায়ের নামটাও লেখা আছে, ভালো করে দেখে নিও, প্রথম সংগঠন নামও লেখা আছে, এগুলো ভালো করে দেখে নিও। এটাই বারবার তোমাদের পরীক্ষায় জানতে চাইছে, জাস্ট এই বেসিক গল্পটা যদি মনে রাখতে পারো, যে ইতিহাসটাকে যেভাবে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করলাম, আর এর আগেও যেহেতু অনেকগুলো গল্প তোমাদের পড়িয়েছি, গান্ধীজি পড়াতে গিয়ে, তোমাদের নেহেরু পড়াতে গিয়ে, বা বিভিন্ন স্কুল পড়াতে গিয়ে, থিওরি পড়াতে গিয়ে, যেমন কার্ল মার্কসের কথা আজকে এখানে আসলো, কার্ল মার্কস পড়িয়েছি, কাজে ওটার সাথে লিঙ্ক করতে পারলে তোমাদের 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 আমি ফেবিয়ানিজম স্কুল পড়িয়েছি, ফেবিয়ান স্কুল, ঠিক আছে, তো ফেবিয়ান স্কুল তোমাদের পড়িয়েছি, সেটার সাথে লিঙ্ক করতে পারলে ওটা ছিল এখানে। তোমাদের আমি গান্ধীজির আইডিওলজি পড়িয়েছি, গান্ধীজির সমস্ত হিস্ট্রি পড়িয়েছি, সেটার সাথে লিঙ্ক করতে পারলে। তোমাদের নেহেরু পড়িয়েছি আলাদা করে, সেটার সাথে লিঙ্ক করতে পারলে। ঠিক আছে, এগুলো আরও কতগুলো প্রশ্ন এখানে আসে, সেটা হচ্ছে যেমন দেখলাম, সেটা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি যেটা কে তৈরি করেছিলেন, বারবার যেটা জানতে চাই, সেটা হচ্ছে আম্বেদকর তৈরি করেছিলেন, 1936-এ তিনি তৈরি করেছিলেন। এটা বারবার দেখলাম পরীক্ষায় প্রশ্নটা এসেছে, ডান দিক বাঁ দিক ম্যাচ করতে দিয়েছে। এটা তো তোমাদের আম্বেদকর পড়িয়েছিলাম, তখনও বলেছিলাম। তো তিনি এখানকার বিশেষ করে যারা হচ্ছে ওই লেবার, তাদের বেশিরভাগ লেবারই হচ্ছে, ইন্ডিয়ার বিশেষত্ব হচ্ছে এটা, যে ইন্ডিয়ান লেবার মানে হচ্ছে যে ইন্ডিয়ান হচ্ছে কিন্তু কাস্ট লেবার, তারা কাস্ট লেবার। কেন? কারণ লেবারের কাজটা বেশিরভাগই করে কারা, যারা করে তারা হচ্ছে কিন্তু যারা ওই এই কাস্টের আন্ডারে পড়ে, অর্থাৎ এক প্রকার যারা হচ্ছে দলিত, যারা এক প্রকার শূদ্র, তাদের, ঠিক আছে, তারা এই লেবারের কাজটা করে। কাজেই এখানে লেবার ইজ ইকুয়াল টু কিন্তু কাস্ট, তো ওটাকে একটা আলাদা একটা বিষয় হিসেবে সেখানে আমরা চর্চা করেছি আম্বেদকর, তো সেটার সাথেও লিঙ্ক করতে পারছো। তাহলে এই যে বিষয়গুলো, এগুলো যদি মনে রাখতে পারো, তাহলেই দেখবে পরীক্ষার হলে গিয়ে তোমরা A to Z কমন পাবে। এর বাইরে আমার মনে হয় না প্রশ্ন আসে এবং আসবে, জাস্ট এতটুকুই দেখে নাও, সেটাই এনাফ। বোঝাতে পারলাম? এবার যদি কোনো প্রশ্ন থাকে মন খুলে বলতে পারবে। বলো, রুদ্র হাত তুলেছিলে, কি বলছো? না স্যার, আপনি বললেন হাত তুলতে, নোটে ওটা পিডিএফ এর জন্য ওটা যদি স্যার হাত তুলেছিলাম, ওই পার্সোনালি স্যার আপনি বললেন যাদের লাগবে ওই জন্য। না, ইউনিট 8-এর মেটেরিয়ালটা যদি তোমার কাছে থাকে তাহলে ওটার মধ্যেই আছে, ভালো করে দেখো। মেটেরিয়ালটা পেয়েছো কি তুমি? ইউনিট 8, তাহলে ওটার মধ্যে আছে। আচ্ছা আচ্ছা, আর আমি এইটা স্যার ভাবছিলাম। আচ্ছা স্যার, তাহলে স্যার ওর মধ্যেই দেওয়া আছে, ঠিক আছে। এখানে শুধু যার নেই তার হচ্ছে ঐশী, আমি যতটা গেস করছি, আর তো কেউ নতুন অ্যাডমিশন নাওনি, তো ঐশীর নেই। বাকিরা তোমাদের মেটেরিয়ালস দেওয়া আছে, দেখে নাও, ওর মধ্যেই তোমাদের এটা কিন্তু রয়েছে, তাহলেই হবে। আর বেশি এগুলো নিয়ে চিন্তা করতে হবে না, এর মধ্যে থেকেই সব কমন পাবে। তো এই মেটেরিয়ালটা আমি দিয়ে দিচ্ছি, ওখানে মেটেরিয়াল দেওয়া আছে, দুটোকে কম্বাইন করে পড়ো। আর বাকি তোমাদের ফেমিনিজম পড়িয়েছি বা এগুলো পড়ে, ওগুলো প্রশ্ন সেরকমভাবে আসে না, গল্পগুলো শুধু মাথায় থাকলেই হবে। বাকি তোমাদের যা পড়াচ্ছি, যেগুলো পড়ছি সেভাবে পড়লেই তোমরা বাকিটা কিন্তু কমন পেয়ে যাবে। তো এগুলো বুঝতেই পারছো, পড়াচ্ছি লেবার কিন্তু চর্চা হচ্ছে গান্ধীজি, পড়াচ্ছি লেবার কিন্তু চর্চা হচ্ছে আম্বেদকর, পড়াচ্ছি লেবার কিন্তু চর্চা হচ্ছে তিলক, পড়িয়েছি তোমাদের। পড়াচ্ছি লেবার কিন্তু তোমাদের এখানে নেহেরু চর্চা হচ্ছে, পড়াচ্ছি লেবার কিন্তু সেখানে মার্কসিজম চর্চা হচ্ছে। তো যেহেতু এটা এই সার্কেলটা যদি কেউ শেষ করতে পারো, মানে ধরতে পারো, তাহলে তুমি দেখবে এগুলো মনে রাখাটা ডিফিকাল্ট কিছু নয়, ইটস ভেরি ইজি। তো এইটাই শুধু খালি বিষয়, কতগুলো মনে রেখো, তাহলেই হবে। আর কারো কিছু যদি প্রশ্ন থাকে বলো।
প্রশ্ন আছে আর কারো কিছু বোঝাতে পারলাম? স্যার ওই জায়গাটা একটুখানি বুঝতে একটুখানি কনফিউশন হলো, সেটা হচ্ছে যে রেড ট্রেড ইউনিয়ন কংগ্রেসের যারা বেরিয়ে গেছিল তারা মানে কোন ঘরানার ছিল, আর ওই এআইটিউসিটা তো আপনি বললেন সিপিআইএম এর ছিল, তো সিপিআইএম মানে রেড মানে রেড মানেই হচ্ছে সেখানে বামপন্থী। হ্যাঁ। জানো তো কি কালার? হ্যাঁ, তা বামপন্থী বললাম তো তাই। এআইটিউসিটা তাহলে হবে। এআইটিউসিতে ন্যাশনালিস্টরা রয়ে গেল, এআইটিউসি ন্যাশনালিস্টরা রয়ে গেল। পরবর্তীকালে এআইটিউসি রেড আর হচ্ছে এআইটিউসি এরা মিলে আলটিমেটলি আমরা সেখানে দেখতে পাচ্ছি এআইটিউসি ফর্ম করছে, লেখা আছে ওখানে, দেখে সুন্দর করে। ঠিক আছে স্যার। এই হচ্ছে গল্প। আর কারো কিছু বুঝতে পারোনি এমন আছো কেউ? কঠিন লাগলো? অনেক ডেটা মনে হলো যে ইতিহাসে অনেক কিছু পড়তে হবে, জানতে হবে? ঐশী, অসুবিধা হলো কিছু? না না, অসুবিধা কিছু হয়নি। আচ্ছা, লিঙ্ক করতে পারছিলে ফেবিয়ানিজমের সাথে যেগুলো তোমার ধরে ধরে পড়ানো হয়েছে এগুলো? হ্যাঁ স্যার। গান্ধীজিও পড়ানো হয়েছে, আম্বেদকরও পড়ানো হয়েছে, সব ধরে ধরে পড়ানো হয়েছে, তো আশা করি এগুলো কোনো অসুবিধা হবে না। ওই জন্য বলছিলাম যে তুমি সব পড়ে ফেলেছো, চিন্তা কিছু নেই, জাস্ট আমার ক্লাস লেকচারটা শুনবে, তোমার পড়া আছে তোমার ভালো করেই, আর এই যে মেটেরিয়ালসটা দিচ্ছি সেটা শুধু পড়বে, তোমাকে আর টেক্সট পড়তে হবে না। তুমি অনেক টেক্সট পড়েছো আমি জানি, এবং যা পড়েছো সেটা এনাফ, জাস্ট মেটেরিয়ালটাই পড়বে, ক্লাস লেকচারটা শুনবে, আর তাতেই আর জাস্ট তুমি এই মাস্টার্স করাকালীন যে কন্টিনিউটিটা বজায় রাখো, নেটের ক্লাসটা কোনো ব্রেক নেবে না, তাহলেই তোমাকে আর চিন্তা করতে হবে না নেট জিআরএফ নিয়ে, এমনিই বেরিয়ে যাবে। ঠিক আছে, আর বলো বাকিদের। ঠিক আছে। ঝিলিক ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে, কোনো অসুবিধা হয়নি। আর শুভম? স্যার অসুবিধা হয়নি স্যার, কিন্তু মেটেরিয়ালস একটু পড়তে হবে, অনেক ইনফরমেশন স্যার। হ্যাঁ অনেক, তুমি সবাই যেহেতু জয়েন করেছো একটু তোমার ইনফরমেশন লাগবে, গল্পগুলো মনে ওটাই রাখবে। স্যার অনেকটাই বেশি মনে হচ্ছে, একটু মানে ওটা পড়লে আরেকবার ক্লিয়ার হয়ে যাবে, একটু ওটার জন্যই সমস্যা। হ্যাঁ ওটা সমস্যা কিছু বুঝতে নয়, পেরেছি স্যার। তুমি সবে শুরু করেছো তাই এটা তোমার ফিল হবে, তুমি সবে দৌড়তে শুরু করেছো, তোমার একটু কষ্ট হবে, কিন্তু যারা দেখো এই যে এই কষ্টটা তাদেরও হয়েছিল, তোমার মতো 1 মাস প্রথম যখন শুরু করেছিল তাদেরও এটাই হয়েছিল, কিন্তু আজ তারা অভ্যস্ত যখন হয়ে গেছে 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 1 বছরে, তাদের তো এখন আর এগুলো যেমন বলছে যে কোনো ব্যাপার না, এগুলো ঠিক আছে, কারণ শোনা কথা এগুলো, সে একই জিনিস বারবার রিপিট হবে। হ্যাঁ, যেহেতু আজকে এখানে আম্বেদকরের নাম পেলে, গান্ধীজির নাম পেলে, নেহরুর নাম পেয়েছো, ফেবিন স্কুলের নাম পেয়েছো, তো যখন ওগুলো আবার পড়বে তখন তুমি মনে হবে যে না আমি তো অনেক কিছু জানা আছে অলরেডি, আজকের এই ক্লাসে তুমি শুনেছো। তো আজকে কষ্ট মনে হলো, তুমি 2 মাস পর গিয়ে 1 মাস পর 1.5 মাস পর 3 মাস পর 5 মাস পর 6 মাস পর তোমার আবার ইজি লাগবে, যেমন ওদের লাগছে। সেটা হচ্ছে প্রসেস, কাজেই ঘাবড়াবে না, শুরুতে তোমার এটা ফিল হবে একদম নিশ্চিত। নাজমুন্নেশা ঠিক আছে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ দাদা ঠিক আছে। ময়ূরী আছে না বেরিয়ে গেছে? না না স্যার আছি। স্যার বলছি একটা কথা, যে এই যে আগে যে 8 ঘন্টা কাজের দাবিতে আমরা মে দিবস পালন করতাম, তাহলে এখন যে টাইমটা ইনক্রিজ করে দিল, তাহলে মে দিবসের তাৎপর্যটা তো আর কিছুই রইলো না। নেই তো, এক্সপ্লয়টেশন যত যাচ্ছে তত উল্টো দিকে রিভার্স করছে। ঠিক আছে, কিন্তু ছুটি দেয় তো? কি ছুটি দেয়? প্রাইভেট কোম্পানি দেওয়া ছুটি? না প্রাইভেট না, সরকারির কথা বলছি। সরকারি আর কজন চাকরি করে? 1% মানুষও সরকারি চাকরি করে না। ঠিক আছে, সরকারি চাকরি আর কজন করছে, তাই না? দেশের 1% মানুষ হয়তো সরকারি চাকরি করে, 99% মানুষ প্রাইভেট জব করছে। সরকারি সেক্টরটা ছোট্ট একটা সেক্টর। হ্যাঁ, আমরা সরকার বললে অনেক কিছু ভাবি, সরকারের দিকেই তাকিয়ে থাকি, প্রাইভেট সেক্টর বিশাল বড়। ঠিক আছে, আর দীপিকা দাস? হ্যাঁ স্যার ঠিক আছে। আপনি যখন শুরুতে বলছিলেন না ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথাটা, তখন আমার নাফটা যে আছে অর্গানাইজেশনটা, সেটার সাথে কানেক্ট করতে পারছিলাম, কারণ ওটার সাথে সেম ছিল আর কি ব্যাপারটা। হ্যাঁ আর বাকি সবটা ঠিক আছে। কিন্তু স্যার বলছি যে মেটেরিয়ালস এর মধ্যে আপনি যে বলেন লিস্টটা আছে, ওটা তো আমি দেখলাম নেই তো আমার কাছে। আচ্ছা, ভালো করে দেখো, একটা করে একটাই পেজ আছে, ওটা সিঙ্গেল পেজ, ট্রেড ইউনিয়ন লেখা আছে উপরে বড় করে। কে পেয়েছো? কত নম্বর পেজে আছে? প্রথমে থেকে না স্যার ওটা নেই। না আছে, ভালো করে দেখো, থাকতেই হবে। স্যার দেখিয়েছি আমি, এখনই তো দেখলাম, পাচ্ছি না। কে পেয়েছো হাত তোলো, স্যার আমি এবারে খুঁজে যাচ্ছি। খুঁজে পেয়েছো? ট্রেড ইউনিয়ন? না স্যার পাচ্ছি না আমি। স্যার আমার কাছে মেটেরিয়ালস নেই।
আমি দেখিয়ে দিচ্ছি, ওয়েট। কার কাছে নেই মেটেরিয়াল? দেখিয়ে দিচ্ছি, ওয়েট। আমি দেখিয়ে দিচ্ছি, ওটা একবার শো করে দিচ্ছি, ওটা দেখে নাও। কোথায় চলে যাচ্ছে বক্স? Unit 8 net set preparation কোথায় গেল? New folder document net set preparation Unit 8 Trade Union 8 পেজ দেখতে পাচ্ছি স্ক্রিনে? হ্যাঁ স্যার স্ক্রিনে তো দেখতে পাচ্ছি, এখানে তো নেই। স্ক্রিনে দেখতে পাচ্ছি। স্যার মেটেরিয়ালসে নেই স্যার, এটা নেই? হ্যাঁ স্যার মেটেরিয়ালে নেই। না স্যার, না স্যার, এটা নেই স্যার, পেজটা নেই স্যার। তাহলে ছাড়া পড়ে গেছে। তাহলে আমি দিয়ে পাঠিয়ে দিচ্ছি, এটা জেরক্স করে বা লিখে নিও ওখানে পেছন দিকে ফাঁকা জায়গায়। দেখো, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস AITUC 1920 সালে। বালগঙ্গাধর তিলকের আগেই তাহলে এটা হয়েছে। বালগঙ্গাধর তিলক যেহেতু এটার সঙ্গে অ্যাসোসিয়েট ছিলেন, বালগঙ্গাধর তিলক 1920 সালেই মারা গেলেন। CPI তৈরি করছে, CPI এর এখন আমব্রেলায় কাজ করছে, তাই তো? অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস INTUC, সরি ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস INTUC, এটা INC অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, অর্থাৎ কংগ্রেসের আন্ডারে কাজ করছে। 1947-এ তৈরি হয়েছে। ভারতীয় মজদুর সংঘ BMS, যেটা বললাম যে বিজেপি আর RSS বা BJS এর আন্ডারে কাজ করে, 1955-এ তৈরি হয়েছে। লেবার প্রোগ্রেসিভ ফেডারেশনস 1969-এ তৈরি হয়েছে, DMK-এর পার্টি। একবার দেখলাম পরীক্ষায় এসেছিল প্রশ্নটা। C2 যেটার নাম বললাম ক্লাসে, CPM, এটা CPM বা CPIM বলা হয়, ঠিক আছে? CPM IM হবে এটা। যাই হোক, এখানে দেখে নিও C2 CPIM CPM বলা হচ্ছে, এটা শর্টে। জানি দুটো কী ধরনের দু রকম নাম আছে। ট্রেড ইউনিয়ন কোঅর্ডিনেশন সেন্টার AIBF মানে জানো? AIFB জানা নেই? অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক কে তৈরি করেছিলেন? অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক কার পার্টি? সুভাষচন্দ্র বসু স্যার। সুভাষচন্দ্র বোস। এটা যাই হোক, সুভাষচন্দ্র বসু ততদিন আর বেঁচে নেই, 1917-এ তৈরি হয়েছে, তো পরে এর উত্তরসূরিরা তৈরি করেছে। অল ইন্ডিয়া সেন্ট্রাল কাউন্সিল অফ ট্রেড ইউনিয়ন CPIML, ML মানে মার্কসিস্ট লেনিনিস্ট, 1989-এ তৈরি হয়েছে। TMCর নামটা জানতে চাই। অল ইন্ডিয়ান ন্যাশনাল তৃণমূল বললেই তৃণমূল বুঝে যাবে, তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস INTTUC। TMC কত সালে তৈরি হলো তারিখটা নেই এখানে। আর CPIM এইগুলো দরকার নেই। ইউনাইটেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস জাস্ট একবার দেখে নিও। আর এই যে লালা লাজপত রায় আর বালগঙ্গাধর তিলক এটাকে তৈরি করেছিল, কারা কোনটা? না, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। জাস্ট এটা একটু ভালো করে দেখে নিও একবার। এটার থেকেই মেজরিটি অফ কোয়েশ্চেন্স জিজ্ঞেস করেছে বা বারবার রিপিটেডলি কোয়েশ্চেন্সটা জিজ্ঞেস করেছে। সো আমি তোমাদের মেটেরিয়ালটা দিয়ে দিচ্ছি, দুটো মেটেরিয়ালই তোমাদের দিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নিও, পড়ে নিও, তাহলেই হবে। দেখো, এখান থেকেই সব কমন পাবে, ঠিক আছে? তো কোয়েশ্চেন্সগুলো সলভ করে ফেলো। মোটামুটি বোধহয় 26-27টা কোয়েশ্চেন্স আছে বোধহয়, দেখলাম আমি লিঙ্ক করতে পেরেছি এখনও পর্যন্ত, মানে ওগুলো সবই বেরিয়ে গেছে, নেই আর কিছু। সো কোয়েশ্চেনগুলো সলভ করে ফেলো, আগামীকাল আমরা অ্যানালাইজ করবো এবং আরও যে সমস্ত বিষয়গুলো আলোচনায় আসবে সেগুলো মন দিয়ে শুনে নেবে, ঠিক আছে? বাকি আরও কারো বুঝতে কোনো অসুবিধা হয়েছে? সমৃতার কোনো প্রবলেম হচ্ছে? শ্রেয়া বৈদ্য? ওকে, মেটেরিয়ালগুলো নিয়েছো তুমি সমৃতা? আর সোহিনী ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে, তবে একবার রেকর্ডটা পাঠাবেন, আমি মাঝখান থেকে জয়েন করেছি। আচ্ছা, না পুরোটা শুনতে হবে না, লিঙ্ক করতে পারবে না। সায়ন্তন ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে, কিছু বলে নিলে আরো ক্লিয়ার হয়ে যাবে স্যার। হ্যাঁ, আর কে আছো? ময়ূরাক্ষী ঠিক আছে তো? হ্যাঁ স্যার একদম ঠিক আছে স্যার। ভালো লাগছে না, বোর হচ্ছ? হ্যাঁ স্যার ভালো লেগেছে, আপনি ওই একদম ব্রিটিশ এরা থেকে একেবারে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া এবং তারপরেও ইয়েগুলো বলেছেন, খুব ভালো লেগেছে। ওকে স্থাপিতা?
ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে। ওকে। ময়ূরী আগে কোথায় পড়তো? হ্যাঁ স্যার, আগে কোথায় পড়তে? আমি নিজেই পড়তাম স্যার। ও হুম। কিছু পার্থক্য পাচ্ছ নিজে পড়া আর পড়ানোর মধ্যে? হ্যাঁ স্যার, অনেকটাই। কি পার্থক্য পেলে? আমি তো মানে ওপর পড়তাম, অত মানে ইয়ে করতাম, যেটুকু দরকার গুগল করতাম, করতাম। এখন মানে জিনিসগুলো আরো ভালো করে বুঝতে পারি। আপনি যখন বোঝান ভালো করে, সুন্দরভাবে অ্যানালিসিস করে দেন, জিনিসগুলো অনেক ভালো মনে থাকে সেটা যেহেতু শুনি। হুম। তারপর যখন পড়ি সেটা পুরোটা ক্লিয়ার হয়ে যায় জিনিসটা। এই জন্য আমি তোমাদের সবাইকে কোশ্চেনগুলো বলি, প্র্যাকটিস হবে। ওই জন্য সবাইকে বলি যে অনেকে আছে মানে ছেলে মেয়েরা যারা না মানে খুব নিজেকে মানে চালাক ভাবে, আমি জানি না কেন চালাক ভাবে নিজেকে, যে আমি নিজেই করব। তুমি নিজে করলে তো পারবে, কিন্তু কেউ যে একটা রাস্তা দিয়ে 10 বার হেঁটে গেছে এবং এখনও হাঁটতেই আছে, 10 জনকে হেঁটে হাত ধরে পার করে দিয়েছে, তার যদি হাতটা ধরে নাও তাহলে তুমি জিনিসটা বুঝতে পারবে ভালো, তুমি ইজিলি কমন পাবে, অর্গানাইজড ওয়েতে সমস্ত কিছু পাবে, তোমাকে ছড়িয়ে ছিটিয়ে খুঁজতে হবে না। এগুলো তো কত টাকায় হ্যাঁ স্যার, এটা একদমই ঠিক বলেছেন। ওই সবাই বলতো তাই মানে ওটা শুনেছিলাম, কিন্তু না, ওই একটা মানে গাইড লাগেই অবশ্যই। হ্যাঁ, তুমি পাস করবে, একাই পড়লে পাস করবে না, পাস করবে, কিন্তু সময় লেগে যাবে তোমার। অনেকটা সময় লেগে যায়। হ্যাঁ, তুমি বুঝতে পারো না, তুমি তো জানোই না যে জিনিসটা, সেটা সম্পর্কে তুমি কি করে ভাববে যে কি আসবে, কিভাবে আসবে। কেউ যদি হ্যাঁ। তোমাকে অর্গানাইজড ওয়েতে সব কিছু বলে দেয়, স্ট্রাকচার পুরো যদি বলে দেয়, এবং সেইভাবেই যদি তোমাকে কিছুই করতে হবে না, সেই তোমাকে সিস্টেমের মধ্যে নিয়ে নিয়েছে এবং ওর নিজের সিস্টেম রান করছে, তুমি অটোমেটিক রান করবে, সেটা যদি হয় তাহলে ভালো না? ভালো, আমি তো মনে করি ভালো। তাই জন্য হ্যাঁ স্যার, বলি- সেটা মানে অনেক গোছানো হয় জিনিসটা। ওই নিজে করে দু একটা ওই বই, ওই আর গুপ্তার ওই বই আছে, ওই যে PYQ এর ওই বইগুলো দিয়ে পুরোটা হয় না, কারণ ওখানে খুব কম দেওয়া থাকে কয়েকটা, তার সাথে আবার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মার্চ করে দেওয়া থাকে, হ্যাঁ, পুরোটা হয় না। আবার অনেকে ওগুলো তোমরা যেমন কি একজন বলছিলে, আবার অনেকে আরও বলেছো আমাকে, আমি জিজ্ঞেস করি যে কী টেক্সট বই পড়ছো, তো তখন তারা আমাকে বলে যে স্যার কেন অমুকের ওই পিয়ারসনের কোনো একজন রাইটারের নাম বললো হয়তো, যেখানে হয়তো পুরো পলিটিক্যাল সায়েন্সের জন্য একটাই বই, আবার হয়তো কোনো, হ্যাঁ, ওরকম বুক হাই উপকারের আছে আরো দুটো বই, তো ওগুলো কিন্তু টেক্সট বই কিন্তু নয়, বইগুলো একদমই ভালো না। ওগুলো কিন্তু টেক্সট বই নয়, এটা বুঝতে হবে। যে আমি 2 ঘন্টা ধরে হ্যাঁ যেটা স্যার, আজকে ওগুলো বললাম, আমি 2 ঘন্টা ধরে যেটা আমি বললাম সেটা লিখতে হলে তোমার মিনিমাম তো এমনিতেই 20 পাতা হয়ে যাবে। 20 পাতা যদি হ্যাঁ হয়ে স্যার, যায়, হ্যাঁ। তাহলে 20 পাতার লেখাটা ওখানে জাস্ট দেখবে যে এখানে 200 ওয়ার্ডে লেখা আছে, তুমি কী পাবে জানো সেটার মধ্য দিয়ে, এবং সেগুলো আর ইনফরমেশন আপনি যেভাবে ডেপথে গিয়ে নলেজটা ইয়ে করে দেন, সেটা ওখানে নেই। মানে ওখানে তো ওপরে আমি যেটা বললাম ওপর জিনিসটা আর কি দেওয়া আছে, হ্যাঁ যেভাবে ডেপথে অ্যানালিসিস করে দেন জিনিসটা সেটা নেই। হ্যাঁ। তোমাদের এমনি আর একটা জিনিস জিজ্ঞেস করা হয়েছে কি হয়নি জানি না, তোমাদের ইয়েগুলো কেমন লাগছে, করেছি বোধহয়, এমনি কোয়েশ্চেন্সগুলো যেটা লিডার মোড শো করছে সেটা কেমন লাগছে, স্কোর যেটা ভালো লাগছে তো এমনি দেখে মোটিভেশন হ্যাঁ পাচ্ছ? স্যার, ভালো লাগছে। মোটিভেশন ভালো পাচ্ছ লাগছে, যে স্যার। হ্যাঁ একটু, ঠিক আছে তাহলে আজকে এতটুকুই থাক, চলো দেখা হবে আবার আগামীকাল উইথ PYQs। লেবার মুভমেন্টের PYQs অলরেডি ওয়েবসাইটে দেওয়া আছে, ভালো করে সলভ করো, মন দিয়ে করবে, তাড়াহুড়ো করতে যাবে না, ধীরে ধীরে করো, বুঝে বুঝে কোয়েশ্চেন্স পড়বে এবং তাড়াহুড়ো করবে না, কোয়েশ্চেন্স বুঝে বুঝে পড়বে, কারণ তুমি পাস করবে কি পাস করবে না, তুমি JRF হবে কি হবে না সেটা ডিসাইড করছে যে কোয়েশ্চেন্সটা কতটা ধৈর্য ধরে পড়তে পেরেছো, কতটা বুঝতে পেরেছো। এখানে যদি বুঝতে পারো পরীক্ষার হলে গিয়েও কোয়েশ্চেন্স বুঝতে পারবে। এখানে যদি একটা কোয়েশ্চেন্স পড়ার জন্য বেশি সময় দাও তাহলে পরীক্ষার হলে কোয়েশ্চেন্স পড়ার জন্য কম সময় দিতে হবে। এখানে কম সময় দিলে পরীক্ষার হলে গিয়ে তোমাকে প্রচুর বেশি সময় দিতে হবে কোয়েশ্চেন্স পড়ার জন্য, যেটা হয়তো তোমার 100টা কোয়েশ্চেন্স পড়তে 3 ঘন্টার বেশি সময় লেগে যেতে পারে। 2 ঘন্টা তোমাকে জেনারেলি সময় দেবে 100টা কোয়েশ্চেন্স পড়ার জন্য, কিন্তু সেটা কিন্তু সেই সময়ের মধ্যেও তুমি শেষ করতে পারবে না। তো এইখানে বেশি সময় লাগুক অসুবিধে নেই, কোয়েশ্চেন্সটা বোঝার চেষ্টা করো, ইংরেজিতে না বুঝতে পারলে ওখানে ট্রান্সলেশন সিস্টেম রয়েছে, টুক করে ট্রান্সলেশন করে নাও, ঠিক আছে? 3 ডটে গিয়ে ওখানে দেখবে নিচের দিকে ট্রান্সলেশন আছে, ট্রান্সলেশন টুক করে ট্রান্সলেট করে নাও, ভালো করে বুঝে তারপরে কোয়েশ্চেনটা সলভ করবে, কোনো তাড়া নেই, তোমাকে এখানে কেউ নোবেল দেবে না। কিন্তু তুমি যদি পাস করো নেট JRF তাহলে তুমি আগামী দিনে বেটার পজিশনে যেতে পারবে, এটা ভেবে এখানে কোয়েশ্চেন্সটা ধীরে সুস্থে পড়বে, তাড়াহুড়ো একদম করবে না। চেষ্টা তোমার এটাই থাকবে যে 100টার মধ্যে আমি যদি 100টাই সলভ যদি ঠিক করতে পারি, মানে এখানে যদি এই যেমন 27টা বোধহয় কোয়েশ্চেন্স আছে, 27টার মধ্যে 27টাই যদি ঠিক হয় আমার, তো আমি টাইম নিই না, একটু বুঝে বুঝে পড়ি, ভালো করে বুঝে পড়ি জিনিসটা, সলভ সাবমিট করে দিলে তো সলভই হয়েছে, মানে সলভ করে সাবমিট করে দিলে তো হয়েই গেল, কাজটা শেষ পুরিয়ে গেল, হবে না, এটা করবে, এই টাইমটুকু দাও, যতটা মিনিমাম টাইম দিতে হবে সেই টাইমটুকু দাও,
এখানে বেশি সময় দেবে, পরীক্ষার হলে কম সময় দিতে হবে। সো তখন তুমি পরীক্ষার হলে গিয়ে রিভাইজ কোয়েশ্চেন্সগুলোকে রিভাইজ করার সময় পাবে। কিন্তু জেনারেলি আমরা ওটা পাই না বলে কি হয় যে আমরা পরে গিয়ে পরীক্ষার হল থেকে বেরিয়ে আসার পর মনে হয় আমাদের আমরা ওটা যে ভুল জায়গায় মেরে দিয়েছে এখন মনে হচ্ছে। কিন্তু সেকেন্ড টাইম কোয়েশ্চেন্সটা দেখলে অনেক যেগুলো ভুল করি, এরর হয়, যেমন ভুল জায়গায় টিকও করে দিই, টেকনিক্যাল প্রবলেম এগুলো, ভুল জায়গায় টিক করে দিই, আনমনস্ক হয়ে অন্য জায়গায় টিক করে দিই, সেই সমস্ত বিষয়গুলোকে কিন্তু এড়ানো যেতে পারে। তো সেই সমস্ত টেকনিক্যাল যে বিষয়গুলোকে এড়ানোর একটা বড় হচ্ছে একটা স্ট্র্যাটেজি হচ্ছে যে এখন তোমাকে কিন্তু কোয়েশ্চেন্সটা ধীরে সুস্থে ঠান্ডা মাথায় পড়তে হবে, বুঝতে হবে। কোয়েশ্চেন্সটা সম্পর্কে তোমার যত ভালো একটা স্বচ্ছ ধারণা থাকবে ততটাই তোমার স্বচ্ছভাবে একটা নাম্বার তোমার পরীক্ষার হলে কিন্তু বেরিয়ে আসবে। এটা বুঝে কিন্তু কোয়েশ্চেনগুলো সলভ করো, কারণ আমি অনেকে দেখছি তোমরা 5 মিনিট, 3 মিনিট, 2 মিনিট, 1 মিনিট এই রকম একটা সময় শেষ করছো। এটা ঠিক প্রসেস নয়। মানে যদি জানা থাকে তাহলে ঠিক আছে, কিন্তু এটা যদি না জানা থাকে, যদি তুমি ভাবছো যে আমি এর উত্তরই জানি না তাই এটা ঠিক করে দিই, এবার আমি তো এটা জানি না, তাহলে এটা ভুল প্রসেস। জানো না তাই তোমাকে জানতে হবে, ভালো করে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় পড়তে হবে, পড়ে এটা করতে হবে, ঠিক আছে? সো এটা ঠান্ডা মাথায় ধীরে ধীরে সুন্দর করে পড়ে তবেই সলভ করবে, ঠিক আছে? চলো কালকে দেখা হবে, গুড নাইট।